চলুন ঘটনায় চলে যাব। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রবিউল বিন আব্দুর রব। ওনার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিসাবো ইউনিয়নের কুশদি গ্রামে। উনি এর আগেও কিন্তু বেশ কয়েকটি ঘটনা পাঠিয়েছেন, সেগুলোও আমরা প্রচার করেছি। উনি কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের চালা বাজারে অবস্থিত একটি ফার্নিচার তৈরির কারখানায় চাকরি করেন। উনি ওনার কর্মস্থলে সাউন্ড বক্সে প্রায় সময় আফনান দ্য হরওয়ার্ল্ড প্লে করে সবাই মিলে বিভিন্ন ঘটনাগুলো শুনতে থাকেন। ওনাদের সাথে চাঁদপুর আর কুমিল্লারও কয়েকজন ভাই কাজ করেন। এর মধ্যে এক বড় ভাই, তার নাম হচ্ছে ফয়সাল মুন্সি, যার বাড়ি কুমিল্লাতে। উনিও ঘটনা শুনতে শুনতে আফনান দ্য হরওয়ার্ল্ডের ভক্ত হয়ে গেছেন। কথা প্রসঙ্গে উনি একটি ঘটনা শেয়ার করেন। সেই ঘটনাটি মূলত এই রবিউল ভাই আমাদেরকে পাঠিয়েছেন। এই ফয়সাল মুন্সি ভাই যিনি, ওনার বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নে। সঙ্গত কারণে ফয়সাল ভাই উনি ওনার গ্রামের নামটি বলেননি। মূলত ঘটনাটির মূল অংশ ওনার চাচার সাথে ঘটেছিল। এখন থেকে প্রায় 17 বছর আগে ঘটেছিল। চাচা ছিলেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। ওনার স্কুলটা গ্রাম থেকে আরো 2 গ্রাম পরে অবস্থিত। চাচা প্রতিদিন হেঁটে স্কুলে যেতেন আর স্কুল ছুটির পর একই রকম ভাবে হেঁটে হেঁটে বাড়িতে ফিরতেন। অনেক সময় হেঁটে আসতে আসতে মাগরিবের পরও বাড়িতে পৌঁছাতেন। চাচার প্রতিদিন পায়ে হেঁটে আসা যাওয়া করা এটা ওনার নিত্যদিনের অভ্যাস ছিল। আর স্কুলটা বাড়ি থেকে মোটামুটি দূরত্বেই তো অবস্থিত। আর চাচা দূরত্ব কমানোর জন্য মেইন রোড দিয়ে পুরোটা না যেয়ে গ্রামীণ মেঠো পথ দিয়ে শর্টকাটে যাতে কম সময় যাওয়া যায় এরকম একটা রাস্তা ব্যবহার করতেন। চাচা যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন সেটার একটু বর্ণনা আমরা দেই। বাড়ি থেকে বের হবার পর প্রথমে মেইন রোড দিয়ে 10 মিনিট হাঁটতে হয়। এরপর মেইন রোড থেকে নিচের দিকে বাম পাশ দিয়ে একটা শর্টকাট মেঠো পথ, যার এক পাশে জলা রয়েছে, মানে পানির যে জলাশয় সেটা আর কি। অপর পাশে ধানি জমি প্রায় আধা কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। আর এরপরে আর একটা রাস্তা, সেটাও মেইন রোডের সাথে এসে যুক্ত হয়েছে। আর ওই রাস্তার অপর পাশে অর্থাৎ উল্টো পাশে বড় একটা বিল। এগুলো ছিল মেইন রোডের বাম পাশে অবস্থিত। আর ডান পাশে ছিল একটি পুকুর পাড়ে ছিল 2টো বিশাল তাল গাছ। একদিন চাচা স্কুলের কাজ শেষ করতে করতে বিকেল প্রায় শেষ হয়ে যাচ্ছে। অনেক সময় স্কুলের বিভিন্ন ধরনের কাজ থাকে, রেজাল্ট তৈরি করা, তারপর তো আরো অন্যান্য কাজ থাকেই। 2 গ্রাম পার হয়ে যখন নিজের গ্রামে ঢুকবেন তখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে। অন্ধকার নেমে এসেছে চারদিকে। তখন তিনি দূর থেকে দেখতে পেলেন এই জলার মধ্যে কয়েকজন লোক কুপিবাতি জ্বালিয়ে মাছ ধরছে। এই যে কুপিবাতি জ্বালিয়ে রেখেছে, কুপিবাতির যে আলোটা, এই আলোর কারণে ওখানে যে কেউ বসে আছে কুপিবাতির পাশে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু কারা বসে আছে এটা উনি বুঝতে পারেননি। চাচা ভেবেছিলেন জলাতে যেহেতু পানি প্রায় শুকিয়ে যাচ্ছে তাই হয়তো মানুষ মাছ ধরছে। চাচা ওই দিকটাতে আগানোর চেষ্টা করছেন। চিন্তা করলেন দেখে আসি এরা কারা। ওনার আসলে ইচ্ছা করছিল যে এদের সাথে একটু কথা বলে আসি। তো চাচা যত আগাচ্ছেন মনে হচ্ছে ওই লোকগুলো জলার মাঝখানে চলে যাচ্ছে আর আলো ধীরে ধীরে কমে আসছে। এক সময় যখন চাচা জলার একদম কাছাকাছি চলে আসলেন তখন তিনি দেখলেন জলার মধ্যে কেউ নেই, কোনো আলোও নেই, সব অন্ধকার। চাচা এটা দেখে আশ্চর্যও হলেন, কিছুটা ভয়ও পেলেন। ঠিক তখনই চাচা যেই মেঠো পথ দিয়ে হেঁটে আসছিলেন সেই পথের মাথার সামনে দেখতে পেলেন একটা বিশাল বড় ঘোড়া দাঁড়িয়ে আছে। উনি ভাবলেন, এত বড় ঘোড়া, আমাদের গ্রামে তো কেউ ঘোড়া পালে না, এটা এখানে কিভাবে আসলো? এটা ভাবতে ভাবতে উনি দেখতে পেলেন সেই ঘোড়াটি প্রচন্ড রাগান্বিত কণ্ঠে ডাকাডাকি শুরু করে উঠলো আর ওনার দিকে দৌড়ে তেড়ে আসা শুরু করলো। মনে হচ্ছে এক্ষুনি ঘোড়া তার সামনের পা দিয়ে চাচাকে একদম পিষে ফেলবে। এরকম অবস্থা দেখে চাচা তো বেশ ভয় পেয়ে গেছেন, ভয় পাবারই কথা। উনি ভয়ে চোখ বন্ধ করে ফেললেন। উনি চিন্তা করলেন দৌড়ে আর লাভ নাই, এই ঘোড়ার সাথে দৌড়ে তো উনি পারবেন না। ভয়ে উনি চোখ বন্ধ করেছেন।
হঠাৎ করে ওনার কাছে মনে হলো ঘোড়াটি দৌড়ে ওনার একদম কাছাকাছি এসে দাঁড়িয়ে যায়। একদম কাছাকাছি যখন চলে এসেছে তখন ওই ঘোড়াটির থেমে যাওয়ার কারণে যে একটা বাতাসের ধাক্কা সৃষ্টি হয়েছে, এই ধাক্কাটাও ওনার গায়ে এসে লাগে। বাতাসের কারণে ওনার শরীরে একটা দমকা একটা ধাক্কা এসে অনুভূত হয়। উনি তাকান, উনি দেখেন ঘোড়াটা তার একদম কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে, 1 হাত দূরত্ব ম্যাক্সিমাম। তখন ঘোড়াটা বেশ রাগান্বিত ভাবে তার দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘোড়া কিন্তু দাঁড়িয়ে থাকা অবস্থায় তার লেজ নাড়ে, কান নাড়ে, মাথাটা একটু নাড়াচাড়া করে, এমনটা কিন্তু না, একদম মনে হচ্ছে মাথাটা কাছে নিয়ে তার দিকে তাকিয়ে আছে। এরপর হঠাৎ করেই এই ঘোড়াটা ধোয়ার কুণ্ডলি পাকিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে চাচা তো খুব ভয় পেয়ে গেছেন। এরপর সেখান থেকে বাড়িতে ফেরার জন্য দৌড় শুরু করেছেন। উনি যখন দৌড়ানো শুরু করেছেন তখন উনি তো রাস্তার উপর দিয়ে দৌড়াচ্ছেন, পাশে তো সেই জলাটা রয়েছে, কিন্তু উনি খেয়াল করলেন যে ওই জলার পানিতে একটি কুকুর, এই কুকুরটার আকাশ বেশ বড়, জলার পানির উপর দিয়ে ওনার সাথে সাথে দৌড়ে দৌড়ে আসছে। আর কুকুরটা এমন ভাবে দৌড়ে আসছে মনে হচ্ছে এখনই সামনে এসে তার পথ রোধ করে দাঁড়াবে, এমন একটা প্ল্যান নিয়ে হয়তো বসে আসছে। কুকুরটা যখন পানির উপর দৌড়াদৌড়ি করছিল তখন নাকি এমন শব্দ হচ্ছিল মনে হচ্ছে এই পানির মধ্যে ভয়ঙ্কর সাইক্লোন শুরু হয়ে গেছে। এমন সময় চাচার একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে ওই এলাকার মুরব্বীরা নাকি বলতেন যে এই এলাকায় বেশ কিছু জিনেদের গোত্র রয়েছে, এক এক জায়গায় এক এক গোত্র বাস করে। এই গোত্রগুলো তাদের নির্দিষ্ট এলাকার বাইরে সচরাচর যায় না, যদি চলে যায় তাহলে অন্য গোত্রের জিনগুলো এসে এদেরকে ধাওয়া করে। উনি শুনেছিলেন এই জলার পাশেই দুষ্টু জিনের একটা গোত্র বসবাস করে। এই জিনগুলো সুযোগ পেলেই মানুষকে আক্রমণ করে বসে, আর এদের সীমানা হচ্ছে এই মেঠো পথের অংশটুকু, এমনটাই মুরব্বীদের কাছে শুনেছিলেন। তবে ভয়ের ঘটনাগুলো তো সাধারণত অনেক রাত্রে ঘটে, এই সন্ধ্যার পর পর এরকম ঘটনা ঘটবে এটা তো উনি আশা করেন নাই। উনি চিন্তা করলেন এই মেঠো পথের অংশটুকু তাড়াতাড়ি পাড়ি দেই, তাতে মনে হয় এই আপদ থেকে বাঁচা যাবে। উনি তো আরো জোরে দৌড়াতে থাকেন, আর ওই কুকুরটিও আরো জোরে দৌড়াতে থাকে চাচার দৌড়ের সাথে পাল্লা দিয়ে। তবে আল্লাহর রহমতে চাচার দৌড়ে সফল হন। উনি যখনই মেঠো পথের শেষ অংশটুকু পার করে মেইন রাস্তায় উঠলেন তখনই ভয়ঙ্কর একটা কণ্ঠে আওয়াজ আসলো, আজকে একটুর জন্য বেঁচে গেলি রে, আবার যদি কখনো সুযোগ মতো পাই তাহলে একদম শেষ করে ফেলবো, বেঁচে আর ফিরতে পারবি না। এই কথা শোনার পর চাচা তো দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসেন। প্রতিমধ্যে আর কোনো সমস্যা হয়নি। বাড়িতে এসে যখন এসব কথা বাড়ির সবাইকে বলেন তখন তো সবাই ওনাকে গোসল করে ঘরে যেতে বলেন এবং সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে চলাচল করতে নিষেধও করলেন। প্রবলেমটা হলো কি যে প্রতিদিনই তো ওনাকে স্কুলে যেতে হয়, মাঝে মধ্যে তো স্কুলের কাজে তার দেরি হয়েই যায়। চাচা হাসূচক মাথা নেড়ে গোসল করে ঘরে চলে যান। তবে আলহামদুলিল্লাহ এই ঘটনার পর, মানে এই অংশটুকুর পর কিন্তু চাচার কোনো জ্বর বা অন্য কোনো ধরনের সমস্যা হয়নি। এরপর চলে যায় মোটামুটি কয়েকটা মাস। চাচা এই ঘটনার কথা প্রায় ভুলেই গিয়েছেন, এমন একটা অবস্থা। এমনই একদিন আবার স্কুলের কাজ শেষ করতে করতে চাচার প্রায় সন্ধ্যা হয়ে যায়। উনি সন্ধ্যার পর বাড়ির উদ্দেশ্যে 2 গ্রাম পার হয়ে এই জলার পাশে যখন এসেছেন তখন ঠিক আগের ঘটনার মতো আজকেও দেখতে পেলেন কয়েকজন লোক কুপি বাতিয়ে জলার পানি থেকে মাছ ধরছে। এটা দেখে চাচা সেদিনকার কথা মনে পড়ে যায়। এরপর উনি ভাবতে লাগলেন, এখন যদি এই মেঠো পথ দিয়ে আমি যাই তাহলে হয়তো সেই অবয়বগুলোর চোখে তো পড়ে যাব, আবার বিপদ হতে পারে। মেঠো পথের অপর পাশ দিয়ে যে ধানি জমি রয়েছে সেখানে উনি নেমে দৌড়াতে শুরু করলেন। কিন্তু যখনই ধানি জমির মাঝামাঝি চলে আসছেন ঠিক তখনই উনি দেখতে পেলেন সেই ঘোড়াটা, যেই ঘোড়াটা ওনার সামনে এসেছিল। ঘোড়াটি আবারও সামনে থেকে প্রচন্ড বেগে দৌড়ে আসছে। এবার কিন্তু সামনে এসে কুণ্ডুলি পাকিয়ে হাওয়ায় মিলিয়ে যায়নি, বরং চোখের পলকে সেটা বিশাল বড় একটা গরিলার আকার ধারণ করে। তার পুরো শরীরটা বড় বড় লোমে ভর্তি। সেই অবয়বটা এবার বলতে শুরু করলো, কিরে মাস্টার,
আজকে কোথায় পালাবি, ওই দিন তো বেঁচে গেছিলি, আজকে তোকে পাইছি রে, আজকে তোকে শেষ করেই ফেলবো। এই বলেই নাকি চাচার উপর ঝাঁপিয়ে পড়ে সেই অবয়বটা। চাচাও তখন প্রাণ রক্ষার জন্য সেটার সাথে ধস্তাধস্তি করতে থাকেন। চাচা যখন ওটা থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলেন, মনে হচ্ছিল ওটার সমস্ত শরীর খুবই পিচ্ছিল, ধরাই যাচ্ছে না। আর এই জিনিসটা কিন্তু চাচাকে আঘাত করা শুরু করেছে। চাচা যখন একটা আঘাত খেয়েছেন তখনই বুঝতে পারলেন যে এরকম আঘাত যদি আর কয়েকটা খান, ওনার বাঁচার সম্ভাবনা আর নাই। উনি এক আঘাতেই মাটিতে পড়ে গেছেন। মাটিতে যখন উনি পড়ে গেছেন তখন ওনার চোখ যায় মেইন রোডের অপর পাশে পুকুর পাড়ের সেই তাল গাছের দিকে। উনি যখনই ওই তাল গাছের দিকে তাকিয়েছেন, উনি দেখতে পেলেন 3টা মানুষের মতো অবয়ব তাল গাছের মাথা থেকে নেমে চাচার দিকে দৌড়ে দৌড়ে আসছে। চাচা ভালো করে দেখলেন অবয়বগুলোর আকৃতি মানুষের থেকে অনেক লম্বা, 10 ফুটের উপরে হবে। শরীরে সাদা কাপড় পরা, এটা কি পাঞ্জাবি না জুব্বা এটা বুঝতে পারেনি, তবে সাদা কাপড় আছে। চাচা যখন এগুলোকে দেখলেন তখন আরো ভয় পেয়ে গেলেন, ভেবে নিলেন হয়তোবা এই অবয়বগুলো এসেও চাচাকে আঘাত করবে, সবগুলো মিলে চাচাকে হত্যা করবে। যখন এগুলো দৌড়ে আসছিল তখনও কিন্তু ওই অবয়বটা চাচার উপরে আছে, তাকে আবারও আঘাত করার জন্য উদ্যত হয়েছে। চাচা নিচে গিয়ে বাঁচানোর জন্য তাকে আঘাত করার চেষ্টা করছেন। তো এরকম করতে করতেই সেই 3টা অবয়ব সেখানে চলে আসে। এসেই চাচাকে অবাক করে দিয়ে, চাচাকে কিছু না করে যেই দানবটা চাচাকে আঘাত করার জন্য আবারও প্রস্তুতি নিয়েছে, এই 3টা অবয়ব ওই দানবটার উপরে চড়াও হয়। এই 3টা মিলে এই দানবকে প্রচন্ড পরিমাণে কিল ঘুষি মারতে থাকে। বিষয়টা এরকম যে অনেক সময় আমরা দেখি ছিচকে চোর বা পকেট মারদেরকে যখন ধরা হয় তখন গণপিটুনি যেভাবে দেয় না, গণপিটুনি যখন দেয় তখন কিন্তু যাকে গণপিটুনি দেওয়া হচ্ছে সে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারে না, চুপচাপ মার খায়। এক একজন এক এক রকম ভাবে মারে, কেউ চর মারে, কেউ ঘুষি মারে, কেউ কোনোই দিয়ে পিঠের উপরে ধামাধাম করে মারতে থাকে। মনে হচ্ছে এই 3টা এসে ওই অবয়বকে ওইভাবে মারছে যে যেভাবে পারে, আর ওই অবয়বটাও সমানে মার খেয়ে যাচ্ছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ার মতো অবস্থা তার ওভাবে হচ্ছে না। সুযোগ বুঝে চাচা এদেরকে পাশ কাটিয়ে দৌড়ে সামনে চলে আসলেন, আর দৌড়াতে দৌড়াতে তিনি বাড়িও চলে আসলেন। পেছনে ফিরে দেখার সাহস করলেন না যে এগুলো তখনও মারামারি করতেছে কিনা বা কি হলো না হলো। চাচা বাড়িতে আসার পর জোরে জোরে বাড়ির সবাইকে ডেকে বাইরে বের হতে বললেন। চাচা যখন দেখলেন যে বাড়ির সবাই চলে আসছে তখন উনি ফিল করলেন ওনার শরীরে আর কোনো শক্তি নাই, উনি উঠানে লুটিয়ে পড়লেন। বাড়ির সবাই এসে দেখেন যে চাচার পুরো শরীর পিচ্ছিলযুক্ত জেলির মতো কিছু পদার্থ দিয়ে ভরে আছে আর খুবই দুর্গন্ধ ছড়াচ্ছে এটা থেকে। তারপর চাচাকে জিজ্ঞেস করা হলে উনি পুরো ঘটনা সবার সাথে খুলে বলেন। তখনও কিন্তু চাচা সেন্সলেস হন নাই, শরীরের শক্তি হারিয়ে যদিও বা উঠানে পড়ে গেছেন, তবে ওনার সেন্স ছিল। তখন বাড়ির মুরব্বীরা বলেন যে তোমাকে না বারবার বলা হয়েছে যে সন্ধ্যার পর এই পথ দিয়ে আসা যাওয়া করবা না, তোমার মনে থাকে না এটা? আর সন্ধ্যা হয়ে গেছে, ভালো কথা, কোন লোক নিয়ে আসো সাথে করে, একা একা আসতে গেছো কেন? বাড়ির মুরব্বীরা জানান যে এই রাস্তা সন্ধ্যার পর জিনেদের চলাচলের রাস্তায় পরিণত হয়। তাছাড়া ওই জায়গাতে কিছু খুবই দুষ্ট জিন বসবাস করে, যারা সুযোগ পেলেই মানুষের ক্ষতি করার চেষ্টা করে, অনেক ধরনের মায়াজাল সৃষ্টি করে মানুষকে ক্ষতি করার জন্য। তো যাই হোক, এরপর থেকে চাচা আর কখনোই সেই রাস্তা দিয়ে রাতের বেলা চলাচল করেননি। চাচা ভয় পেয়েছেন, তবে আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো ক্ষতি হয়নি। প্রশ্ন হতে পারে মেইন রোডের পাশে সেই পুকুর পাড় তাল গাছ থেকে যে 3টা অবয়ব দৌড়ে চাচার কাছে এসেছিল তারা কারা ছিল? এটা জানার জন্য আসুন আমরা আর একটা ঘটনায় যাই। এই ঘটনাটা এই ফয়সাল মুন্সি ভাই উনি শুনেছেন, যার কাছ থেকে মূলত, তার নাম রমজান মুন্সি। এই রমজান মুন্সি তার চাচা হয়। তো এই রমজান মুন্সি চাচার সাথে ঘটনা ঘটেছে। এই ঘটনাটিও ঘটেছে এখন থেকে প্রায় 13-14 বছর আগে। তো এই যে রমজান চাচা, উনি কৃষিকাজ করতেন, জমিতে ধান চাষের পাশাপাশি বিভিন্ন ফসল উনি ফলানোর চেষ্টা করতেন। এর মধ্যে অন্যতম একটা ফসল ছিল হচ্ছে ক্ষীরা। উনি ক্ষীরা চাষে বেশ ভালো পারদর্শী ছিলেন। তো সেই বছর নাকি প্রচুর পরিমাণে ক্ষীরা জমিতে ফলেছিল। উনি বিভিন্ন বাজারে গিয়ে সেই ক্ষীরা বিক্রি করতেন। একদিন উনি
ক্ষীরা বিক্রি করার জন্য বাজার দিকে রওনা দিয়েছেন। আর এই যে ফয়সাল মুন্সি ভাই, ওনার যে আপন চাচা, যার ঘটনা মাত্র আমরা বললাম, উনি যে স্কুলে শিক্ষকতা করতেন, এই স্কুলটা কিন্তু বাজারের ভেতরে অবস্থিত ছিল আর কি। তো সেই বাজারে গিয়েছিলেন ক্ষীরা বিক্রয় করতে আর কি। তো ক্ষীরা বিক্রি করতে করতে সন্ধ্যা পার হয়ে যায়। তো বিক্রি করা শেষে ওনার যে বড় একটা টুকরি ছিল, অর্থাৎ ঝাঁকা ছিল, যেটাতে করে উনি ক্ষীরা নিয়ে গিয়েছিলেন, তো ওই ঝাঁকা তো এখন ফাঁকা, বাড়ির জন্য কিছু বাজারঘাট করতে হবে। তো উনি ওটার মধ্যে বেশ কিছু বাজারঘাট করে মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। উনি বাজার তো করেছেনই, আরো কিছু জিনিস কিনেছেন, যেমন পানি তোলার জন্য যেই স্যালো মেশিনের মতো ব্যবহার করা হয়, ওই স্যালো মেশিনটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে স্টার্ট দিতে হয়। এক ধরনের হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে স্টার্ট দিতে হয়। তো উনি এরকম একটা জিনিস কিনেছেন, কারণ ওই যে হ্যান্ডেলটা ছিল ওইটা নষ্ট হয়ে গিয়েছিল, ভালো করে কাজ করতো না। তো হ্যান্ডেলটা কিনে উনি ওনার ওই টুপরির উপরে রেখেছেন আর কি, মাথায় যে ঝাঁকা সেটার উপরে। ওই সময় অবশ্য চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, পূর্ণিমা না থাকলেও চাঁদের আলো খারাপ ছিল না আর কি, চারপাশ বেশ আলোকিত ছিল। ওনাকেও কিন্তু আসতে হবে সেই জলার পাশের মেঠো পথ দিয়ে। উনি যখন হাঁটতে হাঁটতে 1 গ্রাম পার হয়ে মাঝের গ্রামের শেষের দিকে চলে আসলেন, তখন তিনি দেখতে পেলেন উনি বাড়ির রাস্তা থেকে অন্য একটা রাস্তা দিয়ে সেই বিলের কাছে চলে গেছেন, যেটা কিন্তু এই ফয়সাল মুন্সি ভাইদের গ্রামে প্রবেশ করার সেই জলার পাশের মেঠো পথের পর ধানি ক্ষেতের থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত। উনি যখন দেখলেন যে উনি বিলের ধারে দাঁড়িয়ে আছেন, তখন উনি অবাক হয়ে ভাবতে লাগলেন, আরে আমি এখানে কিভাবে আসলাম? আমি তো বাড়ির পথ দিয়ে যাচ্ছিলাম, তাহলে এখানে কিভাবে আসলাম? উনি ধারণা করেছেন যে কানা ভুলও পথ ভুল করে তাকে এখানে নিয়ে এসেছে। উনি জানতেন বিলের এই পাশটা খুব একটা ভালো না, মানুষ প্রয়োজন ছাড়া দিনের বেলাতে এদিকে সহজে আসতে চায় না, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা রয়েছে এই জায়গাতে। উনি দেরি না করে পেছন দিকে ঘুরে সেই জলার রাস্তার উদ্দেশ্যে হাঁটতে লাগলেন। এমন সময় যেই না উনি ঘুরে রওনা দিয়েছেন, ঠিক সেই সময় কোত্থেকে 3টা বেটে আকারের, অর্থাৎ 3টা বামন আকৃতির অবয়ব এসে তাকে ঘিরে ধরে। এদের চেহারা দেখে মনে হচ্ছে যে 80-90 বছরের যদি কোনো মানুষের চেহারা আমরা দেখি কেমন চেহারা হয়, চেহারাটা ওই রকম, চামড়াগুলো অনেকটা ঘুচিয়ে গেছে, আর চেহারাটা বেশ ভয়ঙ্কর, চোখ দুটো বেশ বড় বড়, আর এই বামনগুলোর স্বাস্থ্যগুলো বেশ মোটাসোটা। এই 3টা এসে তার 2 পা জড়িয়ে ধরে টানাটানি করছে, টানতে টানতে ওই বিলের দিকে নিয়ে যাচ্ছে। উনি বুঝতে পেরেছেন যে সর্বনাশ, পড়ছি তো এই বামন জিনের খপ্পরে। কি করা যায়? ওনার মাথার উপর তো টুপরি, আর ওই টুপরির উপরে কিন্তু সেই লোহার হ্যান্ডেলটা ছিল, যেটা দিয়ে উনি স্যালো মেশিন স্টার্ট দিবেন। উনি তখন 1 হাত দিয়ে, যেহেতু 2 হাত দিয়ে মাথার উপর যেই টুপরিটা সেটা ধরে রেখেছেন, হাতটা আরেকটু প্রসারিত করে ভিতর থেকে ওই টুপরিটা 1 হাতে নিয়েছেন। হাতে নিয়ে উনি কিন্তু টুপরিটার মাথা থেকে নামান নাই, যেই হাতে নিয়েছেন ওই হাতে ওই লোহার হ্যান্ডেলটা নিয়ে ওই বামনগুলোকে উনি আঘাত করার চেষ্টা করছেন। যেটাকে আঘাত করার চেষ্টা করেন সেটা একটু দূরে সরে যায়, অন্যগুলো সরে না। আবার অন্যগুলোকে আঘাত করতে যখন যান, একটু আগে যেটা দূরে সরে গিয়েছিল সেটা আবার এসে খপ করে তার পা জড়িয়ে ধরে টানাটানি শুরু করে। এইভাবে ক্রমাগত এরা এই কাজ করেই যাচ্ছে। আর উনি কিন্তু একদমই ওই 3টা থেকে নিষ্কৃতি পাচ্ছেন না। একটা একটু সরে, তো সেটা আবার সরার পরে আবার এসে জড়িয়ে ধরে পা, ওই সময় আর একটা একটু সরে যায়, আবার ওটা চলে আসে। এভাবে কিন্তু উনি ক্রমাগত এই 3টার আক্রমণের শিকার হচ্ছেন। তবে এই 3টা যে কামড় দিচ্ছে, আঘাত করছে তা কিন্তু না, তাকে খালি টেনে টেনে বিলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একটা পর্যায়ে উনি করেছেন কি, মাথার উপরে ঝাঁকাটা নিচে ফেলে দেন, ফেলে দিয়ে হাতে থাকা হ্যান্ডেলটা উনি চতুর্দিকে ঘোরাতে থাকেন, যাতে করে 3টা কাছে আসতে না পারে। কিন্তু এই জিনিসগুলো কোনোভাবেই তার থেকে যাচ্ছিল না, বারবার তাকে বিলের দিকে নিয়ে পানিতে নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটা সময় চাচার চোখ যায় আধা কিলোমিটার দূরে ধানি জমির অপর পাশে এই যে মেইন রোডটা রয়েছে তার কাছাকাছি অবস্থিত ওই পুকুরের তাল গাছের দিকে। পুরোটা জায়গা জুড়ে তো ধান ক্ষেত, এই কারণে মোটামুটি অনেক দূর থেকে সেই তাল গাছগুলো দেখা যেত।
উনি দেখতে পেলেন সে তিনটা মানুষের মতো অবয়ব ওই তাল গাছ থেকে নেমে আসছে, সাদা কাপড় জাতীয় কিছু পরা, চাচার দিকে দৌড়ে আসছে। চাচা প্রথমে এইগুলোকে দেখে প্রচন্ড ভয় পেয়েছেন। উনি ভাবেন হয়তো এই তিনটার সাথে আবার এই তিনটা মিলে গেছে, এই তিনটা তো তাকে নিয়ে যেতে পারছে না, এবার অন্য তিনটাকে হায়ার করে নিয়ে আসছে আর কি, এবার 6টা মিলে তাকে ধরে ফেলবে। কিছুক্ষণের মধ্যে সেই অবয়বগুলো চাচার পাশে এসে উপস্থিত হয়। চাচা এই নতুন তিনটার কর্মকাণ্ড দেখে বেশ অবাক হয়ে যান। চাচা দেখতে পান তাল গাছ থেকে আসা তিনটা অবয়ব, চোখ লাল টকটকে এদের, আর এই চোখ লাল টকটকে অবস্থায় তিনটা বেটে অবয়বের দিকে তাকিয়ে আছে। এবার প্রথমবারের মতো তাদের কথা শোনা গেল। ওই অবয়বগুলোকে উদ্দেশ্য করে এই তিনজনের একজন বলতে থাকে, তোদের এত বড় সাহস, তোরা আমাদের গ্রামের মানুষদের উপর হামলা করিস, জানিস না আমাদের এই গ্রামের মানুষদের হামলা করা নিষেধ? আমাদের এলাকায় ঢুকে আমাদের গ্রামের মানুষদেরকে হামলা করবি, তা তো হতে দেব না। আজকে তোদের এমন অবস্থা করব আর কোনোদিন এই গ্রামের মানুষের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবি না। তখন নাকি ওই অবয়বটা চাচার নাম ধরে বলে ওঠে, রমজান মুন্সি, যা সোজা বাড়ির দিকে চলে যা, এই তিনটার অবস্থা কি হয় সেটা আমরা দেখতেছি, যা বাড়ি যা। চাচা তখন সবকিছু ফেলেই সামনের দিকে যে ধানের জমি রয়েছে ওই ক্ষেত ধরে দৌড়ানো শুরু করেছেন। কিছুটা সামনে আসার পর তার কৌতূহল জাগে যে আসলে পিছনে হচ্ছেটা কি, একটু দেখি তো। পেছনে তাকিয়ে চাচা দেখতে লাগলেন ঘটনাটা কি। চাচা দেখতে পেলেন সেই বেটে তিনটা অবয়বকে তাল গাছ থেকে যেই তিনটা অবয়ব নেমে এসেছে, মানুষের মতো অবয়ব নেমে এসেছে আর কি, ইচ্ছা মতো মারধর করছে। কখনো মানে এটা হয়েছে কি, এক একটা অবয়বকে ধরেছে, তিনটা নেমে আসার ওখানে তো তিনটা বামন অবয়ব ছিল, এক একজন এক একটাকে ধরছে, যে যার ইচ্ছা মতো পিটাচ্ছে। কেউ কি করছে, পা ধরে সমানে কাপড় খাঁচার মতো আশ্রাচ্ছে, কেউ আবার ইচ্ছা মতো কিল ঘুষি মারছে, একজন আবার কি করছে, একটাকে নিচে ফেলে নিয়ে তার বুকের উপরে লাফাচ্ছে, লাফ দিয়ে উপরে ওঠে আবার বুকের উপরে পড়ে, যাতে করে সে প্রচন্ড রকমের ব্যথা পায়। তো এরকম করছে। এই দৃশ্যগুলো কিন্তু দূর থেকে দেখছেন আর কি। তো এরকম দেখতে দেখতে হলো কি, এই তিনটা অবয়বকে এই তিনজন একসাথে পাশে যে বিল রয়েছে বিলের পানিতে ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দেওয়ার পর এই তিনটা কিন্তু যায় নাই, দাঁড়িয়ে আছে। তখন দেখা গেল ওই তিনটা আবার পানির থেকে আস্তে 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 উপরে উঠে আসছে। মনে হচ্ছে এরা খুবই বিধ্বস্ত অবস্থা। উপরে উঠে আসার পর আবারও এদের উপর চড়াও হলো ওই তিনটা অবয়ব, আবার মার দিচ্ছে, সমানে মার দিচ্ছে। আর এরা শুধু মার খেয়েই যাচ্ছে, প্রতিরোধ করার মতো বিন্দু মাত্র ক্ষমতা এদের মনে হচ্ছে নাই। তবে এই তিনজনের মধ্যে একজন কথা বলছিল, একজনের কথা বোঝা যাচ্ছিল, মানে সে বলছে, আর আসবি আসবি এই এলাকায়, আমাদের গ্রামের মানুষদের ক্ষতি করার জন্য আসবি। ওরা উত্তরে কিছু একটা বলছিল, তবে ওরা কি বলছিল এটা অবশ্য চাচা বুঝতে পারেন নাই। এরপর কি হলো যে ওদের কথাবার্তার হয়তোবা কোনো উত্তর ওই তিনটা অবয়বের পছন্দ হয় নাই। ওই তিনটাকে ধরে, অর্থাৎ বামন আকৃতির তিনটাকে ধরে নাকি ওই তিনটা অবয়ব কাদার মধ্যে এমন ভাবে চেপে ধরেছে, ওরা ছটফট করছে, এতটুকু বুঝতে পেরেছেন। এরপর চাচা আর দেখেন নাই, ওখানে দাঁড়ানো নাই, উনি দৌড়ে বাড়িতে চলে আসছেন। উনি তো দৌড়ে ধানি জমি পার হয়ে মেইন রোডে উঠে পড়েন। শীতকাল থাকায় ধানি জমিগুলো শুকনোই ছিল। তারপর বাড়িতে তো উনি চলে আসছেন। বাড়িতে আসার পর উনি তখনকার মতো কাউকে কিছু বলেন নাই, বারান্দায় বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গোসল করে ঘরে যান। তো চাচি জিজ্ঞেস করেন, কি ব্যাপার, বাদাই সদাই কিছু করো নাই? চাচা বলেন, হ্যাঁ করছিলাম, কিন্তু কিছু আনতে পারিনি, কোনো একটা সমস্যার কারণে এইগুলা ফেলে রেখে আসছি, তোমাকে এখন বলতে পারবো না, সকালবেলা ইনশাল্লাহ সবকিছু বলবো, এখন ঘুমাও, আমাকে ঘুমাইতে দাও। চাচা ঘুমিয়ে পড়েছেন। সকালে ঘুম থেকে উঠে চাচিকে সবকিছু খুলে বলেন। এরপর ওনার বাজারগুলো আনার জন্য বিলের সেই জায়গাতে যান যেখানে উনি সবকিছু ফেলে রেখে এসেছিলেন। উনি গিয়ে দেখতে পান আশ্চর্য ব্যাপার, সবকিছু ঠিকঠাক আছে, কোনো কিছু হারিয়ে যায় নাই, শুধু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এমনকি উনি একটা মাছ কিনেছিলেন, ওই মাছটা পর্যন্ত পাশে পড়ে আছে। সকাল পর্যন্ত মাছটা ভালো ছিল, পচেও যায় নাই, যেহেতু শীতকাল ছিল, পচে যাওয়ার কথা না, তরতাজা মাছ কিনেছিলেন তো। আর কাদা মাটিতে ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট ছিল সেখানে।
তো চাচা উনি ওনার সব জিনিস, টুপটি থেকে শুরু করে নিয়ে ওই যে হ্যান্ডেল সেটাও উনি পান, মাছও পান, সবকিছু, কোনো কিছু হারায় নাই। সবকিছুই উনি নিয়ে আল্লাহর রহমতে বাড়িতে ফেরত আসেন। চাচারও আল্লাহর রহমতে পরবর্তীতে কোনো সমস্যা হয় নাই। তবে চাচাকে বাড়ির লোকজন একজন হুজুর দিয়ে ঝাড়ফুঁক করিয়ে নিয়েছিলেন। তো এই দুই চাচার সাথে এরকম ঘটনা ঘটার পর এলাকাতে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয় যে ঘটনাটা কি, এই তাল গাছে আসলে কারা থাকে। তবে সবাই বুঝতে পেরেছেন এই তাল গাছে এমন কয়েকটা জিন থাকে যারা এই গ্রামের মানুষদেরকে ক্ষতি হতে দেবে না। এই দুষ্টু জিনগুলোর হাত থেকে গ্রামের মানুষদেরকে রক্ষা করার কাজ তারা করে। আর এই কারণেই এই দুষ্টু জিনগুলো এই গ্রামের মানুষদেরকে আক্রমণ করতে হলেও কয়েকবার করে ভাবে আক্রমণ করব কি করব না। এরা মূলত সাহায্যকারী জিন। তো আরো নাকি বেশ কিছু ঘটনা আছে ফয়সাল মুন্সি ভাইয়ের কাছে, পর্যায়ক্রমে সেটা উনি রবিউল ভাইয়ের মাধ্যমে পাঠাবেন। আমরা অপেক্ষায় থাকবো তার ঘটনাগুলো শোনার জন্য। দারুণ একটি ঘটনা পেলাম, আলহামদুলিল্লাহ। ফয়সাল মুন্সি ভাইকেও ধন্যবাদ, রবিউল বিন আব্দুর রব ভাইকেও ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম মোহাম্মদ ইখলাস শেখ বাপ্পি। ওনার বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার কলি গ্রামে। বর্তমানে উনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে POM এ কর্মরত রয়েছেন। POM হচ্ছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট। জনশৃঙ্খলা রক্ষা করা এবং দাঙ্গা সহ যদি কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায় তাহলে পুলিশের এই বিশেষায়িত ইউনিটটার সাথে সাথে সেখানে আইন প্রয়োগ করে পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য কাজ করে। তো উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, ঘটনাটি ঘটেছিল 1976 বা 77 সালে, মহান মুক্তিযুদ্ধের কিছু বছর পরে। ঘটনাটি ঘটে ওনার নানার বড় ভাইয়ের সাথে। ঘটনাটি বাপ্পি ভাই, ওনার মা, নানা, নানি, মামা, খালা সবার কাছে শুনেছেন। এক কথায় ওনাদের আত্মীয় স্বজনদের মধ্যে প্রায় সবাই জানে ঘটনাটি। ওনার নানারা ছিলেন দুই ভাই। বড় নানার নাম ছিল রাজা আর ছোট নানা মানে ওনার নানার নাম বাদশাহ। ঘটনাটি মূলত রাজা নানার সাথেই ঘটে। তো ওনার নানা বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার সুলতানপুর গ্রামে। সুলতানপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী। ঘটনার সময় রাজা নানার বয়স ছিল 16 বছর। কেবল শৈশব থেকে কৈশোরে পা দিয়েছেন। রাজা নানা ছিলেন বেশ ডানপিটে স্বভাবের। সারাদিন টো টো করে ঘুরে বেড়াতেন, খালে বিলে মাছ ধরতেন, নদীতে গোসল করতেন, এই ধরনের কাজ করতে উনি খুবই পছন্দ করতেন। তেমনি একদিন নানা বিকালবেলা বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে পদ্মা নদীতে গিয়েছেন। তখন ওই জায়গা নদীতে হাঁটু পর্যন্ত পানি ছিল আর অধিকাংশতেই চর পড়ে গেছে। নদীর বেশিরভাগ জায়গায় আখ চাষ করা হয়েছিল। পুরো মাঠ জুড়ে আখের চাষ করা হয়েছে। গ্রাম্য ভাষায় আখকে অনেকে কুশর বলে থাকেন। তো নানা তার বন্ধুদেরকে নিয়ে মূলত ওখানে গিয়েছিলেন আখের যে ক্ষেত রয়েছে সেখান থেকে আখ নিয়ে খাওয়ার জন্য। সবাই মিলে সেটা খেয়েছেন, পরে নদীতে গিয়েছেন হাত মুখ ধোয়ার জন্য। তো ফেরার পথে এমন একটি কাজ করে বসেন যেটা তার জীবনে এক করুণ অধ্যায়ের সূচনা করে। আমরা জানি যে পূজা শেষ করার পর মূর্তিগুলোকে বিসর্জন দেওয়ার জন্য নদী সহ বিভিন্ন জলাশয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে মূর্তিগুলো বিসর্জন দিয়ে চলে আসে তারা। ওই সময়ে সদ্য কোনো বিসর্জন দেয়া হয়েছিল পানিতে, আর নদীর পানিও তো কমে এসেছে। ওনারা দেখতে পেলেন যে এই বিসর্জন দেয়া মূর্তির কিছুটা অংশ ভেসে উঠেছে এবং কিছুটা মনে হচ্ছে যে একদম নদীর কিনারেই চলে এসেছে। রাজা নানা তো বেশ ডানপিটে টাইপের ছিলেন, আর উনি মুসলিম পরিবারে জন্ম নিলেও মুসলিম হিসাবে যে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো থাকে এগুলো উনি পালন করতেন না। এগুলো পালন করার প্রতি ওই সময় তার আগ্রহও ছিল না, বয়সও ছিল কম। উনি কি করেছেন, ইচ্ছাকৃতভাবে ওই মূর্তির কাছে চলে গেছেন আর কোনো কারণ ছাড়াই
সেখানে সমানে লাথি মারছেন। শুধু তাই না, তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথাই বলছেন যেগুলো উচিত নয়। উনি চিন্তা করছেন এগুলোকে লাথি মারলে কি আর হবে। ওনার সাথে থাকা বন্ধুরা বলতে লাগলেন, এই এটা কি কাজটা ঠিক হইল? অন্য ধর্মের মূর্তিগুলোকে তো এভাবে আমাদের অসম্মান করা ঠিক হইল না। তারা এখানে ডুবিয়ে গেছে, তারা তাদের মতো করে তাদের আচার অনুষ্ঠান পালন করছে। তোর কি দরকার আছে এগুলোতে লাথি মারা? এগুলো তো ঠিক না, এগুলো তো আমাদের ধর্ম এলাও করে না। যে যার ধর্ম সে পালন করবে, তোর তো এটা উচিত হয় নাই। তো এই কথা যখন উনি শুনেছেন, উনি আবার তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলেন, হেসেই উড়িয়ে দেন কথাগুলো। সন্ধ্যা নেমে আসছিল, তখন রাজা নানা বাড়িতে চলে আসেন। দু একদিন কেটে যায়, কোনো সমস্যা হয়নি। তারপর থেকে কিছু ঘটনা ঘটতে থাকে। একদিন রাতে তিনি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেন। উনি স্বপ্নে দেখেন কোন একটা অবয়ব তাকে তাড়া করছে। উনি প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করছেন, কিন্তু দৌড়াতে পারছেন না। একটা সময় উনি দেখেন সেই অবয়বটি তাকে পানিতে চুবাচ্ছে অনবরত। এরপর তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেখেন এক অবাক করা বিষয়। উনি দেখেন তার পুরো বিছানা, জামা কাপড়, বালিশ, তোশক, কাঁথা সবকিছু পানিতে ভিজে একদম চপচপে হয়ে গেছে। মনে হচ্ছে কয়েক কলস পানি মাত্রই তার শরীরের উপরে ঢেলে দেওয়া হয়েছে, আর এই কারণেই এই বিছানা একদম পানিতে চপচপে হয়ে গেছে। উনি খেয়াল করলেন যে তার বিছানার চাদর এমন ভাবে ভিজেছে, চাদরের কোনা বেয়ে পানি টপটপ করে ফ্লোরে পড়ছে। ওই রাত্রে কিন্তু কোনো ঝড় বৃষ্টিও হয় নাই। এত পানি কিভাবে এলো বিছানার উপরে? উনি চিন্তা করলেন যে একটু আগে উনি স্বপ্নে দেখেছেন যে কোন একটা অভাব তাকে পানিতে চুবাচ্ছে। এটার সাথে কি এটার কোনো সম্পর্ক রয়েছে? সকালবেলা বাড়ির লোকজন যখন দেখে যে নানার বিছানা ভেজা, সবাই তো জিজ্ঞেস করছে কি হলো, এখানে এত পানি কে ঢাললো? উনি কোনো উত্তর দেন নাই। বাড়ির লোকজন তো রেগে ফায়ার, একটা শুকনো বিছানা এভাবে কেউ ভেজায়? তো যাই হোক, উনি তো এই বিষয়টা কোনোভাবে পাশ কাটিয়ে যান আর কি। একদিন তিনি বিকালবেলা বাজার করতে গিয়েছিলেন। তারপর বাজার থেকে ফেরার পথে সন্ধ্যা নেমে আসে। গ্রামের রাস্তা, দুই পাশে গাছপালা, মাঝখান দিয়ে মেঠো পথ। উনি হাঁটছিলেন, তখন কিছুটা অন্ধকারও নেমে এসেছে। মাগরিবের আজান দিয়ে দিয়েছিল আরো 10-15 মিনিট আগেই। উনি খেয়াল করেন অন্ধকারের মধ্যে তার হাতটিকে যেন খপ করে ধরে ফেলেছে। তিনি হঠাৎ আটকে ওঠেন, কে হাত ধরল রে আমার? উনি সাথে সাথেই পাশে খেয়াল করেন, পেছন থেকে না কিন্তু পাশ থেকে হাত ধরেছে। উনি খেয়াল করে দেখেন যে একটা মূর্তির মতো কোন একটা অবয়ব তার হাতটা ধরে রেখেছে। আর এই মূর্তিটার একটা বিশেষ বৈশিষ্ট্য উনি খেয়াল করলেন, সেটা হচ্ছে যে এটার চেহারা যে খুব ভয়ঙ্কর, সে তাকে আক্রমণ করতে আসছে এরকম কিছু না। মনে হচ্ছে একটা মূর্তি তার হাতটা এমন ভাবে চেপে ধরে আছে, উনি কোনোভাবেই হাতটা ছুটাতে পারছেন না। ওই মূর্তিটা তাকে দেখে হাসছেও না, ভয়ও দেখাচ্ছে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমনকি চোখের পলক যে ফেলছে এটাও বোঝা যাচ্ছে। এটা যে তার পরিচিত কোনো মূর্তি, এটা উনি বুঝতে পেরেছিলেন যে এই টাইপের কোনো মূর্তির উপাসনা হিন্দু সম্প্রদায়ের লোকেরা করে থাকে। উনি অনেকক্ষণ চেষ্টা করছেন, আর এই জিনিসটা ওনার সামনে এইভাবে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এই জিনিসটার হাত অনেক শক্ত, তাকে এমন ভাবে ধরেছে মনে হচ্ছে যে কোন লোহার কোনো কিছু দিয়ে তার হাতটা চেপে ধরে আছে। উনি অনেকক্ষণ চেষ্টা করার পরও নিজেকে ছুটাতে পারছেন না। একটা পর্যায়ে এসে মনে হলো ওই মূর্তিটা তার হাত ছেড়ে দিল। তখন উনি প্রাণপণে দৌড়াতে থাকেন, দৌড়াচ্ছেন। অন্ধকারের ভিতর দিয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াচ্ছেন। কোন দিকে যাচ্ছেন উনি নিজেও জানেন না। হঠাৎ করে উনি অনুভব করলেন উনি পানিতে পড়ে গেলেন। এরপর আস্তে আস্তে পানিতে তলিয়ে যাচ্ছেন। তারপর তার আর কিছুই মনে নাই। রাজা নানা বাজার থেকে বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন কিন্তু তাকে খোঁজা শুরু করে। সারা রাত খোঁজে, কিন্তু খুঁজে পায় না। সকালবেলা অনেক লোক মাঠের কাজে মাঠে যাচ্ছিলেন। মাঠে গিয়ে কিছু লোক দেখেন নদীর কিনারে সেই রাজা নানা অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। অদ্ভুত ঘটনা এই যে রাজা নানা যেখান থেকে দৌড়ানো শুরু করেছিলেন সেখান থেকে নদীর দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটার। রাজা নানা সেখানে কিভাবে পৌঁছালেন তাকে জিজ্ঞেস করা হলে উনি কিছুই বলতে পারেননি।
তার তো সেখানে যাওয়ার প্রশ্নই আসে না। তারপর বাড়িতে খবর দেওয়া হয়, বাড়ির লোক এসে তাকে নিয়ে যায়। ওই লোকজনই তার জ্ঞান ফিরিয়েছিল আর কি, যারা উদ্ধার করেছিল। এরপর কবিরাজ দেখানো হয়। তারপর কবিরাজ বলেন তার পেছনে একটা শক্তিশালী জিন লেগেছে। তারপর কবিরাজ তার মতো করে কিছু তদবির দিয়েছিলেন। এইভাবে 2-3 মাস পার হয়ে যায়, আর কোনো সমস্যা হয়নি। 2-3 মাস পর যখন নদীতে পানি থই থই করছিল, এরপরের ঘটনা, একদিন তিনি প্রতিদিনের মতোই রাতের খাবার খেয়ে ঘুমাতে গিয়েছেন। তারপর তিনি উধাও হয়ে যান। সকালে বাড়ির লোকজন দেখে দরজা ভেতর থেকে বন্ধ, অনেক বেলা হয়ে গেছে, সে দরজা খোলে না। দরজা যখন খোলে না, বাড়ির লোকজন দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখেন যে রাজা নানা নাই। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না। 2 দিন পর সেই পদ্মা নদীর ঠিক মাঝে তাকে ভাসতে দেখা যায় পানিতে। সবাই মনে করেছিল তিনি মারা গেছেন, কিন্তু না, সেখানে গিয়ে দেখা যায় তিনি জীবিত আছেন। মূলত তিনি চিত হয়ে পানির উপরে ভেসেছিলেন, নিঃশ্বাস নিতে পারছিলেন। নৌকাতে করে তাকে তীরে নিয়ে আসা হয়, তারপর তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তার মুখ থেকে পরবর্তী ঘটনা শোনা যায়। তিনি বলেন যে উনি তো রাতের বেলা ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে উনি দেখেন কালো কুচকুচে একটা অবয়ব ওনার পেটের চামড়ার উপরে টেনে ধরেছে। অনেক সময় আমরা পেটের চামড়া 2-3 আঙ্গুল দিয়ে এরকম টেনে ধরি না, ওই রকম করে টেনে ধরে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে যাচ্ছে না। কিন্তু পেটের চামড়া এমন ভাবে চিমটি দিয়ে ধরে টান দিয়েছে যে উনি আর নিজেকে আসলে আর থামাতে পারছিলেন না। তার হাত পায়ের শক্তি ওভাবে কাজ করছিল না। সে যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই সে চলে যাচ্ছে হেঁটে হেঁটে। যখনই সে হাঁটা থামানোর চেষ্টা করে, তখনই এই পেটের চামড়ার উপরে এই চিমটির পরিমাণটা অনেক বেড়ে যায়, বাধ্য হয়ে হাঁটা শুরু করে। কোথায় যেন নিয়ে গেল, তার আর খেয়াল নাই। তার যখন হুঁশ আসে তখন দেখে সে পদ্মা নদীর মাঝে পানির উপরে। এরপর ওই অভাবটা বলে, আজকেই তোর জীবনের শেষ দিন। তুই আমার দেবতাকে অসম্মান করেছিস, তুচ্ছ তাচ্ছিল্য করেছিস। আমি হচ্ছি হিন্দু ধর্মাবলম্বী জিন, আমি একে পূজা করি। আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, আর তখন দেখি তুই এরকম একটা কাজ করলি। এটা তো করা তোর উচিত হয় নাই, এটা তো খুবই অন্যায় একটা কাজ হয়েছে। যেহেতু আমি এই ধর্মাবলম্বী, আমি আমার দেবতার অসম্মান তো আমি সহ্য করব না। তুইও হলে তুইও করতি না, যেহেতু তুই করছিস, আর তুই শিশু না, তুই বুঝিস অনেক কিছুই। এই জন্য আজকে পানিতে চুবায় আমি তোরে মেরে ফেলবো। এরপর নাকি রাজা নানা ভুল স্বীকার করেন যে আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই। এরপরও নাকি ওই অভাবটা তাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। উনি যেহেতু ধর্মকর্ম পালন করতেন না, খুব ডানপিটে ছিলেন, আরবি শিক্ষাও ওরকম অর্জন করেন নাই। উনি তো কোরআনের কোনো সূরাও জানেন না, দোয়া দুরূদও জানেন না। তবে হ্যাঁ, উনি কালেমা পড়তে পারতেন। ওই সময় নাকি হঠাৎ করে তার মুখ দিয়ে কালেমা তাইয়্যিবা বের হয়ে যায়, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর নাকি ওই অভাবটা তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর উনি দেখলেন যে অভাবটা বেশ শান্তভাবেই তাকে ছেড়ে দিয়েছে। উনি ফিল করলেন যে উনি ক্লান্ত হয়ে পানির উপরে ঘুমিয়ে পড়েছেন, পানিতে কিন্তু ডুবে যাচ্ছেন না। আসলে কি উনি ঘুমিয়ে গেছেন না অজ্ঞান হয়ে গেছেন উনি বলতে পারেন না। তারপর যখন জ্ঞান ফিরেছে, তখন উনি দেখেন যে উনি বাড়িতে। এ কথা শোনার পর ওনারা তো খুবই অবাক হন। 2 দিন ধরে ওনাকে পাওয়া যায় নাই, পানির ওই সাইডটা দিয়েও তো খোঁজা হয়েছে, তাকে দেখা যায় নাই। হঠাৎ করে কিন্তু তাকে পানির উপর ভাসতে দেখা গেছে, আর তার কিন্তু পানিতে ভেসে থাকারও কথা না। এরপর আবার সেই কবিরাজকে দেখানো হয়। কবিরাজ কিছু জিনিস সংগ্রহ করতে বলেন। এরপর কবিরাজ জিনটাকে হাজির করেন। জিনটা বেশ ক্ষিপ্ত অবস্থাতেই হাজির হয় আর কি। কথা বলে সে যে এই ছেলেটা এরকম এরকম কাজ করছে, তার জীবনটা সে একদম তছনছ করে দিবে, অর্থাৎ রাজা নানার জীবনটা একদম তছনছ করে দিবে। কবিরাজ ওই জিনটাকে অনেক করে বুঝায় যে ও তো আসলে ছোট মানুষ, বুঝতে পারে নাই, ও তো ডানপিটে স্বভাবের, তুমি তো বোঝো, ওরে মাফ করে দাও। তবে এই জিনটা কোনোভাবেই রাজি হচ্ছিল না। যখন ওই কবিরাজ দেখলো যে না, আর কোনো উপায় নাই, বাধ্য হয়ে কবিরাজ তার বিদ্যা প্রয়োগ করে ওই জিনটাকে বোতলবন্দি করে ফেলে এবং একটি অনেক পুরনো কুয়ার নিচে মাটি খুঁড়ে গর্ত করে, এবং সেই গর্তটাও অনেক গভীর ছিল। এরপর ওই বোতলটা মাটির মধ্যে পুঁতে রাখে,
আর সেই কুয়াটাও আবার বন্ধ করে দেওয়া হয়, বিভিন্ন ধরনের উপর থেকে আবার মাটি ফেলা হয়েছে, ফেলতে ফেলতে ওই কুয়াটাও অল্প কয়েকদিনের মধ্যে একদম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। তার মানে হচ্ছে মাটির অনেক নিচে কিন্তু ওই বোতলটা রয়েছে। তো এই ঘটনার মধ্যে প্রিয় লিসেনার্স একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে যে যেই ধর্ম পালন করবে তিনি তার বিশ্বাস অনুযায়ী পালন করবেন, আমরা কাউকে বাধা দিতে পারি না। আর অদৃশ্য যেই সত্তাগুলো রয়েছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের ধর্মের অনুসারী হয়ে থাকে। তো ওরা যখন দেখে যে এই ধরনের কোনো একটা কাজ হয়েছে, স্বাভাবিকভাবেই ওরা ক্ষিপ্ত হবে, তার পিছু লাগবে। দেখা যাচ্ছে কবরস্থানে গিয়ে কেউ কোনো কবরকে অসম্মান করেছে, তখন দেখা যায় কবরস্থানে থাকা জিনগুলো ওই ব্যক্তির পিছনে পড়েছে। কেউ মসজিদে গিয়ে এমন একটা কাজ করেছে, মসজিদে থাকা জিনগুলো তারপর ক্ষিপ্ত হয়েছে। এমন হয় যে মন্দিরে গিয়ে কেউ এরকম একটা কাজ করেছে, ওই মন্দিরে থাকা জিনগুলো তার উপর ক্ষিপ্ত হয়েছে। তো এটা এমনই একটা ব্যাপার ছিল। তো বোতলবন্দি করার পর আল্লাহর রহমতে রাজা নানার কোনো সমস্যা হয় নাই। 2003 সালে রাজা নানা স্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন বাপ্পি ভাই, ওনার জন্ম 2003 সালে, তবে ওনার জন্মের বছরেই মূলত এই রাজা নানা মারা গিয়েছেন, তবে ওনার জন্মের ইমিডিয়েট আগে। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, ওনার অনেকগুলো ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম সুজন, ওনার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আমোদাবাদ গ্রামে। ওনার মূলত দুটি ঘটনা এখন রয়েছে, একসাথে দুটি ঘটনা। চলুন প্রথম ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাটি মূলত ঘটেছিল ওনার বন্ধু ইকবালের সাথে। ইকবালের সাথে ওনার পরিচয় 2012 সাল থেকে। ইকবাল 2008 সালে মূলত টঙ্গীতে আসে। তার আগে ইকবাল তার গ্রামের বাড়িতেই ছিল। ইকবালের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কোন একটা জায়গায়, সঙ্গত কারণে গ্রামের নামটি বলেন নাই। ইকবাল গ্রামে থাকাকালীন তার বয়স ছিল 13 কি 14 বছর। ইকবালের কাজ ছিল স্কুলে যাওয়া, আর স্কুল থেকে ফিরে এসে গোয়াল থেকে একটা কাঁচি আর একটা বস্তা নিয়ে ঘাস কেটে নিয়ে আসা গরুর জন্য। এরপর তার আর কোনো কাজ নাই, নিশ্চিন্তে খেলাধুলা করত। একদিন ইকবাল স্কুল থেকে এসে দ্রুত গোয়ালঘর থেকে গরুর ঘাস কাটার জন্য কাঁচি আর বস্তা নিয়ে ঘাস কাটার উদ্দেশ্যে বেরিয়ে গেল। ইকবালদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা পুরাতন ভিটা রয়েছে, যেটাকে আমরা ছাড়া বাড়ি বলি বা ছাড়া ভিটা বলি। ইকবাল মূলত এই জায়গাটা আগেই দেখে গিয়েছিল, এখানে বেশ বড় বড় ঘাস রয়েছে, এখানে ঘাস কাটলে বেশি সময় লাগবে না। আর যেখানে বড় বড় ঘাস রয়েছে অল্প সময় কাটলে কিন্তু বস্তা ভরে যায়। আর এই দিকটাতে নাকি মানুষজন খুব একটা বেশি আসতো না। লোকমুখে শোনা যায় যে এখানে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে, এই জন্যই মানুষজন আসতো না। তবে ইকবাল এসবে তোয়াক্কা না করে সে চলে যায়, কারণ তার মাথায় একটাই চিন্তা, দ্রুত ঘাস কাটবো, বস্তা ভরবো, তারপর গোয়াল ঘরে রেখে খেলতে চলে যাব। কখন খেলতে যাব এই চিন্তাই তার মাথায় ঘুর 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 করছে। ইকবাল কিছুক্ষণ ঘাস কাটার পর হঠাৎ করে একটা মহিলা এসে ইকবালকে বলল, এই এখানে কি করিস? যা ভাগ এখান থেকে, এত জায়গা আছে সেখানে যেতে পারিস না, এখানে মরতে আসছিস, এখানে আসছিস কেন, যা ভাগ। অপরিচিত এই মহিলার মুখে এই ধরনের কথা শুনে ইকবাল তো বেশ অবাক। যে আশ্চর্য বিষয়, এখানে লোকজন আসে না, এই মহিলা এখানে কিভাবে আসলো? এখানে তার আসার কথা না। আর ইকবাল তো এই মহিলাকে আগে কখনো দেখেও নাই। ইকবাল চিন্তা করলো এই মহিলা হয়তোবা তার জ্বালানির জন্য লাকড়ি কুড়ানোর জন্য এসেছে, কিন্তু আমি তার কি এমন ক্ষতি করলাম যে সে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে? আর এই মহিলাটা দেখতে খুব হ্যাংলা পাতলা, আর গায়ের বর্ণ বেশ কালোই বলতে হবে। ময়লা যুক্ত সাদা শাড়ি পরা ছিল সে। আর এই সাদা শাড়িটা এমন ভাবে সে পরা ছিল, গ্রামের মহিলারা যেভাবে শাড়ি পরে, তারা যেহেতু অনেক ধরনের কাজ করতে থাকে সারাক্ষণ, তারা বিশেষ একটা প্যাচ দিয়ে শাড়ি পরে, ওইভাবে শাড়ি পরা। তাকে দেখে যে খুব অস্বাভাবিক মনে হচ্ছে এরকমটাও না। সময়টা দুপুর 1টা বা 1:30।
ইকবাল বিরক্ত হয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে সেই মহিলার উদ্দেশ্যে বলল, আচ্ছা খালা, আপনার কি সমস্যা বলেন তো? আমি এখানে ঘাস কাটতেছি, আপনার কোনো সমস্যা করছি? আপনাকে আমি কিছু বলছি না? আমি আপনাকে দেখছি। আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি, আপনি আমার সাথে এরকম আচরণ করতে পারেন? ইকবাল যখন এই ধরনের কথা বলছে, ওই মহিলা কি করেছে, রাগে ক্ষোভে ইকবালের দিকে তেড়ে আসে। তেড়ে এসেই সরাসরি ইকবালের গলার উপর চেপে ধরে ইকবালকে মাটি থেকে প্রায় 2 হাত উপরে শূন্যে তুলে ফেলে। ইকবাল এই সময় ছোটার জন্য হাত পা নাড়াচ্ছে, কিন্তু সে নিজেকে ছোটাতে পারছে না। এরপর ইকবালকে ওই মহিলা একটা ঝোপের উপরে এমন ভাবে ছুঁড়ে ফেলেছে যে সে ওই ঝোপের ভিতরে ঢুকে গেছে, একদম এমন ভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে। তবে সে হাতে কোমরে বেশ ব্যথা পেলেও কোথাও কেটে ছিলে যায় নাই আর কি। সে উঠে ঝোপের ভেতর থেকে বের হয়ে আসে, এসে দেখে অবাক করা বিষয়, ওই মহিলাকে কোথাও দেখা যাচ্ছে না। ইকবালের ইতোমধ্যে বেশ অনেকখানি ঘাস কাটাও হয়ে গিয়েছিল, সে আর ঘাস কাটে নাই, দ্রুত যতটুকু কাটা হয়েছে সেটা নিয়ে বাড়িতে চলে আসে। এই ঘটনা কিন্তু ইকবাল কারোর সাথে শেয়ার করলো না, কারণ ইকবাল যে এই জায়গায় গেছে ঘাস কাটার জন্য, এটা যদি বাড়ির লোকজন জানে তাহলে তো উল্টো ইকবালকেই পিটানি দিবে, কারণ এই জায়গাটা ভালো না, এখানে যাওয়াটা সবার জন্যই বারণ, লোকজন কেউ যায়ও না, সে কেন ওখানে গেছে। সেদিন দিন পেরিয়ে রাত নেমে আসে, রাতের খাবার খেয়ে ইকবাল ঘুমিয়ে যায়। মাঝরাতে ইকবালের চিৎকার চেঁচামেচিতে বাড়ির সবাই জড়ো হয়ে যায়। ইকবালের সারা শরীর ঘেমে একাকার। ইকবালের মা ইকবালকে জিজ্ঞেস করলে, কি হয়েছে, তুই চিৎকার চেঁচামেচি করছিস কেন? তখন ইকবাল বলল, আমাকে একজন বয়স্ক মহিলা ঘাড় ধরে টানাটানি করছে নিয়ে যাওয়ার জন্য, আমি কতবার বলছি যাবো না, তবু আমাকে জোরাজোরি করছে। তো এই কথা বলতে বলতে ইকবাল তো ভেউ ভেউ করে কান্নাকাটি শুরু করে দিল। ইকবালের মা ইকবালকে বলল, আরে তুই স্বপ্ন দেখছিস, এগুলো নিয়ে এরকম ভয় পাওয়ার কি আছে? আচ্ছা আমি তোর সাথে ঘুমাচ্ছি, চিন্তা করিস না, ইনশাল্লাহ কিছুই হবে না। এরপর বেশ কয়েকদিন পেরিয়ে যায়, কোনো সমস্যা হয়নি। ইকবালের বাবা বাজারে ছোটখাটো একটা ব্যবসা করত। ইকবালের বাবা সকালবেলা বেরিয়ে যেত ব্যবসার কাজে, আর গভীর রাতে বাড়িতে ফিরত। ইকবাল কি করত, বিকেলের দিকে বাজারে গিয়ে ইকবালের বাবার কাছে গিয়ে বাজার নিয়ে আসতো। ইকবালের বাবা ইকবালকে সাথে নিয়ে অল্প সময়ের মধ্যে বাজার করে দিতেন, সেগুলো নিয়ে ইকবাল সন্ধ্যার আগেই বাড়িতে ফেরত আসার চেষ্টা করত। একদিন ইকবাল খেলাধুলায় এতটাই মগ্ন ছিল যে বাজারের কথা তার মনেই নাই। খেলার মাঠ থেকে ইকবালের মা ইকবালকে ধাওয়া দিয়ে বাজারে পাঠায়, কিন্তু ততক্ষণে বেলা শেষ হয়ে গেছে, বাজার পর্যন্ত যেতেই মাগরিবের আজান হয়ে গেছে। ইকবাল যখন তার বাবার কাছে যায়, তার বাবাও তো রেগে আগুন, এই অসময়ে আসছে, কি আর করা, বকাঝকা করে তার লাভ নাই, দেরি তো হয়েই গেছে। ইকবালকে সাথে নিয়ে বাজার করিয়ে ইকবালের হাতে ধরিয়ে দিল তার বাবা। তবে ইকবালের বাবা বলে দিল যে, শোন, একা একা যাস না, এখানে কিছুক্ষণ দাঁড়া, গ্রামের কোনো মানুষজন যদি পাস তার সাথে চলে যাস, কারণ বাজার থেকে তার বাড়ির দূরত্ব কয়েক কিলোমিটার হবে, আবার যাওয়ার পথে বিভিন্ন জায়গায় ঝোপ জঙ্গল আছে। বাজার থেকে আসার পথে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে গলবাড়ি। ওখানে নাকি একটা সময় অনেক মানুষের বসবাস ছিল। মহান মুক্তিযুদ্ধের পর এই জায়গাটা একদম বিরান হয়ে যায়। তো এই জায়গায়ও নাকি অনেক ভয়ের ঘটনা ঘটে, আর এই জায়গার আশেপাশে অনেক ঝোপ জঙ্গল রয়েছে। তো ইকবাল বাজার থেকে বের হওয়ার আগে রাস্তার কিনারে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, গ্রামের কারোর সাথে দেখা হয় কিনা, কিন্তু রাত 8টা পেরিয়ে গেল, তবুও গ্রামের কারোর সাথে তার দেখা মিলল না। এবার ইকবাল বিরক্ত হয়ে চিন্তা করলো, যা হওয়ার হবে, বাড়ির দিকে রওনা দিয়ে দিই। ইকবাল বাড়ির দিকে রওনা দেয়। ওই সময়ে যে চাঁদের আলো অনেক ছিল এরকমও বলা যাবে না, আবার একদমই ছিল না এরকমও বলা যাবে না, মানে হালকা আলো আছে আর কি, চলা যায়। ইকবাল হাঁটা শুরু করেছে। এই যে গলবাড়ি নামক জায়গার কথা বললাম, যখনই ইকবাল হাঁটতে হাঁটতে ওখানটাতে এসেছে, তখন সে আন্দাজ করতে পারলো তার পেছন পেছন কেউ একজন আসছে। যখনই সেটা বুঝতে পারে, তখন কিন্তু ইকবাল ভেতরে ভেতরে প্রচন্ড ভয় পাচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর ঝোপের ভেতর থেকে একজন হ্যাংলা পাতলা মহিলা বের হয়ে আসলো। চেহারাটা বোঝা যাচ্ছে না,
কিন্তু গায়ের রং বেশ কালো এমনটা মনে হয়েছে। ইকবাল ভেবেছে যে এই মহিলা হয়তো বা কারোর জন্য অপেক্ষা করছে, বাজার থেকে তার জন্য কেউ কিছু নিয়ে আসবে বা কেউ বাজার থেকে আসবে, তার জন্য সে অপেক্ষা করছে। এখন ইকবাল হাঁটতে হাঁটতে যখন ওই মহিলার কাছাকাছি চলে আসে তখন ইকবাল চমকে ওঠে, আরে এটা তো সেই মহিলা সেদিন ঘাস কাটার সময় তাকে যে বকাঝকা করেছিল, এরপর গলায় চেপে ধরে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলেছিল। যখনই তাকে দেখেছে ভয়ে তার সমস্ত শরীর একদম ঠান্ডা হয়ে যায়। ইকবাল জোরে চিৎকার দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার গলার ভেতর থেকে কোনো আওয়াজই বের হচ্ছে না। এই মহিলাটা দেখতেও কিন্তু কোনো অস্বাভাবিক চেহারারও না, এরকমটাই মনে হচ্ছিল আর কি। তবে সে ইকবালকে দেখে এমন ভাবে হেসে দিল, তার হাসিটা যখন দিয়েছে মনে হচ্ছে তার স্বাভাবিক মুখটা অনেক বড় হয়ে গেছে। এবার এত বড় মুখ যদি দেখে কেউ, স্বাভাবিক মুখ যতটুকু হয় আর কি, সে হেসে দিয়েছে আর সেই মুখটা অনেক বড় হয়ে গেছে, এটা কি দেখে কেউ সইতে পারে? ইকবাল এই দৃশ্য দেখে ওখানেই সেন্সলেস হয়ে যায়। এরপর ইকবালের কিছুই মনে নাই। পরে যেটা শোনে সেটা হচ্ছে বাড়ির লোকদের কাছ থেকে, তার জ্ঞান ফিরে দেখে সে বাড়িতে আছে। তো ওখানে সে অজ্ঞান হয়ে পড়েছিল। তো ওই দিক দিয়েই কেউ একজন বাজার থেকে আসছিল, মাঝে ইকবালকে জ্ঞান হারিয়ে পড়ে থাকতে দেখে ওই লোকটা তাকে কাঁধে করে বাড়িতে দিয়ে যায়। ইকবাল যখন সেন্সে আসে তখন বাড়ির সদস্যদেরকে বলে যে কি হয়েছিল। এরপর ওই যে ঘটনাটা যেটা ওই ছাড়া ভিটায় ঘটেছিল সেটাও বলে। এটা বলার পর ইকবালের মা তো অনেক বকাঝকা করে যে তুই এরকম একটা ঘটনার মুখোমুখি হয়েছিস, তাহলে আমাকে আগে কেন বলিস নাই? তাহলে তো আমি একটু হুজুর ডেকে ঝাড়ফুঁক করাই দিতাম, কিছু রুকিয়া করাইতাম। তুই এই জিনিসটা না বলে খুব একটা ভুল কাজ করছিস, এই জন্যই আবার এই সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তো একজন হুজুরকে তো নিয়ে আসা হয়েছিল, উনি ওনার তদবিরের মাধ্যমে জানতে পারেন যে ওই ছাড়া ভিটা ওখানে একটা বয়স্ক মহিলা জিন থাকে, সে অনেকদিন ধরেই ওখানে থাকে। ইকবাল যে ওখানে গেছে এটা তার পছন্দ হয় নাই, এই জন্যই সে ক্ষিপ্ত হয়ে প্রথমবার তাকে বলেছিল চলে যাওয়ার জন্য, কিন্তু ইকবাল তার সাথে তর্ক করতে গিয়েছে, এটাতে সে ক্ষিপ্ত হয়েছে, যার কারণে ওই সময় সে আঘাত করেছে। পরবর্তীতে আবারও ভয় দেখানোর জন্য সে চলে এসেছে। তবে ওই জিনটাকে নাকি সেই হুজুর বারণ করে দিয়েছে যাতে করে সে আর তাকে ভয় না দেখায়, আর ইকবালও যেন কখনো ওই দিকে না যায়। তো এটাই ছিল ইকবালের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো ইকবাল জানিয়েছেন যে তার দাদুর কাছ থেকে আরো কিছু ঘটনা শুনেছেন যেগুলো পরবর্তীতে সে শেয়ার করবে। এবার আর একটা ঘটনায় যাই। তো এই ঘটনাটা মূলত ঘটেছিল এই সুজন ভাইয়ের গ্রামের এক চাচাতো ভাইয়ের সাথে। এটাও 2008 কি 9 সালের দিকে ঘটেছিল। তো চাচাতো ভাইয়ের নাম হচ্ছে মারুফ। মারুফ তখন স্কুলে লেখাপড়া করত। সাধারণত গ্রাম অঞ্চলে হাট বাজারের দিন, অর্থাৎ যেদিন হাট লাগে ওই দিন কিন্তু বেশ জমজমাট থাকে। আর ওই দিন কিন্তু হাট বাজার শেষ করে মানুষজন বাড়িতে ফিরতে অনেকেই অনেক রাত করে ফেলে। তো মারুফের বাবাও কিছুটা রাত করে বাড়িতে ফিরত। তার থেকে বড় কথা হচ্ছে যে উনি রাত করে বাড়িতে ফিরলেও রাতের রান্না কি হবে এই বাজারটা কিন্তু ওনাকে আগে থেকেই পাঠিয়ে দিতে হতো। আর এই যে আমাদের আগের ঘটনার মতোই এই কাজটাও কিন্তু মারুফকেই করতে হতো। সে বাজারে যেত, তার বাবা ব্যাগ ভর্তি বাজার করে মারুফের হাতে তুলে দিত, মারুফ ওই ব্যাগ নিয়ে বাড়িতে ফিরত। ঘটনার এই অংশটা আমাদের আগের অংশের সাথে কিছুটা মিল আছে। মূলত এই কারণেই সুজন ভাই ওই ঘটনাটি লিখতে গিয়ে এই ঘটনাটি ওনার মনে চলে আসে, এই জন্য এই অংশটা উনি আবার অ্যাড করে দিয়েছিলেন। তো মারুফ তো এরকম কাজ করে, রেগুলার করে আর কি, বাবার কাছ থেকে বাজার নিয়ে আসে। বাজার থেকে তার বাড়ির দূরত্ব 1.5 কিলোমিটারের মতো। মারুফের ভিতরে কিন্তু তেমন ভয় ডর নাই। মারুফ বাজারের ব্যাগ হাতে নিয়ে ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে সবসময় আসে। তো যেই সময় ঘটনা ঘটে আর কি, বা যেই রাতে ঘটনা ঘটে সেই রাতেও একই রকম ব্যাপার। রাত বলতে সন্ধ্যার ঠিক পরপর আর কি, সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। ওই দিন আবার বাজার করতে করতে একটু দেরি হয়ে গেছে। তবে এটাতে এই মারুফের কোনো দোষ ছিল না, তার বাবাই তার ব্যবসা বাণিজ্যের কাজে একটু ব্যস্ত ছিল, যার কারণে
তার যে কাস্টমার ছিল তাদেরকে একটু বিদায় করে সবকিছু গুছিয়ে তো নিতে হবে। বেশি কাস্টমার থাকলে তাদেরকে তো ফিরিয়ে দিয়ে বাজারে যাওয়া যাবে না। এই জন্য একটু দেরি হয়েছিল, যার কারণে বাজারঘাট শেষ করে মানুষ যখন রওনা দিয়েছে তখন রাত 8টার বেশি বেজে গিয়েছে, বা প্রায় 9টার কাছাকাছি বেজে গিয়েছে। 2008 সালেও কিন্তু ওই গ্রামে ইলেকট্রিসিটি আসে নাই, যার কারণে রাস্তাঘাট কিন্তু বেশ অন্ধকার। আর ওই রাতে একটু বেশি অন্ধকার ছিল, কারণ চাঁদ ওঠে নাই। আকাশের মিটিমিটি তারার আলোতে যতটুকু পথ যাওয়া যায়। তো মারুফ আস্তে আস্তে বাড়িতে যাচ্ছে, তার কাছে কিন্তু কোনো টর্চ লাইটও নাই। মারুফের বাড়ির পেছন দিক দিয়ে একটি জঙ্গল রয়েছে, এক পাশে বিশাল বড় ঘাস হয়ে গেছে এরকম একটা মাঠ রয়েছে আর কি, তারপর ঝোপঝাড় রয়েছে, তারপর একটা পুকুর রয়েছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে এই যে পুকুর পাড়ার জঙ্গল, এটা নিয়েও নাকি এই যে সুজন ভাইয়ের বাবার সাথে একটি ঘটনা ঘটেছিল, এই ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছিলেন আর কি। তো বাজার থেকে যখন আসছিল এই মারুফ, আসার পথে প্রথমে পুকুর, এরপর জঙ্গল, তারপর হচ্ছে তার বাড়ি। তখনকার সময় এই জঙ্গল নিয়ে নাকি অনেকের ভেতরেই অনেক রকমের ভয়ের ঘটনা মুখে মুখে শোনা যেত। যত সাহসী মানুষই হোক না কেন, এই জঙ্গলের কাছে এসে নাকি সবাই এর ভেতরে যেতে ভয় পেত। আর ভয় পাওয়ার পেছনে কারণও ছিল। জঙ্গলের ভেতরের রাস্তাটা এতটাই অন্ধকার ছিল যে অনেক সময় নিজের হাত পাই দেখা যায় না, এমন একটা অবস্থা। তো মারুফ কোনো সমস্যা ছাড়াই গ্রামের ভিতরে যে রাস্তা আছে সেই রাস্তাতে ঢুকলো। মারুফের ভিতরে অজানা একটা ভয় কাজ করছে সেই জঙ্গল নিয়ে। যদিও বা সে আগে কখনো ভয় পায় নাই এখানে, তারপরও ভয় তো পেতেই পারে, যে কোনো সময় একটা অনুভূতি তো কাজ করে। মানব চিন্তা করছে যে আজকে যে এত অন্ধকার, আমার হাতে কোনো লাইট টাইট নাই, এটা আমি পার হবো কিভাবে? যদিও বা ওই জঙ্গলের ভিতর দিয়ে দিনের বেলা সে অনেকবার আসা যাওয়া করেছে, পথ সে অন্ধকারেও অনুমান করে পার হতে পারবে। তারপরও এইরকম ঘুটঘুটে অন্ধকারে সে যে পার হবে রাতের বেলা, মানুষের মনে কি ভয় লাগবে না? লাগাটাই স্বাভাবিক। মারুফ জঙ্গলের কাছাকাছি যখন আসে তখন মারুফ তো তেমন কিছুই দেখতে পাচ্ছে না। মারুফ জঙ্গলের এক পাশ থেকেই কান্না জড়িত কণ্ঠে মারুফের বড় আপুকে চিৎকার করে ডাকতে লাগলো, কারণ জঙ্গলের ওই পাশেই মারুফের বাড়ি। তার একটা বিশ্বাস ছিল যে তার বড় আপু ডাক শুনতে পাবে, সে চলে আসবে। আর সে যদি চলে আসে তাহলে তো তার সাথেই সে আগাতে পারবে। সে এক পাশ থেকে তার বড় আপুকে ডাকছিল। হঠাৎ করে অন্ধকারের ভেতর থেকে তার বড় আপু হেঁটে আসে, এসে বলে, হ্যাঁ রে মারুফ, তুই আসছিস? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। এত দেরি করে নাকি বাজারঘাট করতে? আয় আয় আয়, তোর বাজারের ব্যাগটা আমার কাছে দে। তো মারুফ যেই বাজারের ব্যাগটা নিয়েছিল, এই বাজারের ব্যাগের যেই ধরার যেই অংশটা, এটা অবশ্য একটু বড় ছিল, যাতে করে সে কাঁধের সাথে ঝুলিয়ে নিতে পারে। অনেকটা পথ তো হাঁটতে হবে, হাতে নিয়ে তো কষ্ট হয়ে যায়, কাঁধের সাথে ঝুলালে বেশ আসান হয় আনার ক্ষেত্রে আর কি, ভারী জিনিস যেহেতু। তো ওই বাজারের ব্যাগটা সে কি করলো, সে দ্রুত কাঁধ থেকে নামিয়ে তার বোনের দিকে দিয়ে দিয়েছে। যখন বোনের দিকে দিয়ে দিয়েছে, ওই ব্যাগটা তার বোন হাতেও নিয়েছে। এরপর মারুফ যখন 1-2 কদম পা বাড়িয়েছে, এরপর মারুফ কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। পড়ে যাওয়ার পর দেখলো যে আরে, তার বড় আপু কোথায়? বাজারের ব্যাগটা মনে হচ্ছে যে নিচেই পড়ে আছে। ওই অন্ধকারে যতটুকু বোঝা যায় আর কি, সে বুঝতে পারলো যে বাজারের ব্যাগটা নিচেই পড়ে আছে। সে হাতড়ে হাতড়ে দেখলো যে বাজারের ব্যাগের ভিতর থেকে যে আলু পেঁয়াজ ছিল, এগুলো লুটোপুটি খাচ্ছে। তাহলে তার বোন কোথায় গেল? মারুফ সে ওই অবস্থাতেই বাড়ির দিকে দ্রুত আসা শুরু করেছে। তবে বাড়ি পর্যন্ত সে চলে এসেছে, প্রতিমধ্যে কোনো সমস্যা হয়নি। সে অনায়াসে ওই জঙ্গলটা পার হয়ে গেছে। সে তার বড় আপুর উপর খুব ক্ষিপ্ত যে এইভাবে বাজারের ব্যাগটা ফেলে দিয়ে তার সাথে মজা করলো। বাসায় এসে তার বড় আপুকে জিজ্ঞেস করলে, এই তুমি এইভাবে আমাকে একা ফেলে চলে আসলে কেন? আর বাজারের ব্যাগটা ফেলে আসলে কেন? জঙ্গলের ওই জায়গায় অন্ধকারের মাঝে আমাকে একা ফেলে আসো, কাজটা কি ঠিক হইলো? তখন তার বড় বোন বড় বড় চোখ করে তাকিয়ে বলে, আরে কি বলিস তুই? আমি তোকে কখন ফেলে আসলাম? আমি তো যাই নাই ওখানে, আমি তো বাসাতেই। তখন আর কারো বুকে আসলে বুঝতে বাকি রইল না যে মারুফের সাথে আসলে কি হয়েছে। সাথে সাথে গ্রামীণ যে পদ্ধতি আর কি, ভয় পেলে যেটা করা হয়, লোহা গরম করে তাকে পানি খাওয়ানো হয়, এরপর তাকে গোসল করানো হয়।
একজন হুজুরকে ডাকা হয়, হুজুরের দেওয়া পানি পড়ানো খাওয়ানো হলো। এরপর অবশ্য এটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি। এই ঘটনার বেশ কিছুদিন পর রমজান মাসে মারুফ সাহারিকে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে। মসজিদের দূরত্ব ছিল 1/2 কিলোমিটারের মতো বাড়ি থেকে। তো সোজা রাস্তা মসজিদের দিকে। তো এই সোজা রাস্তায় উঠে কিছুক্ষণ হাঁটার পর তার চোখ পড়ল এই সুজন ভাইদের আরেকটা চাচাতো ভাই, তার নাম হচ্ছে আশরাফুল। এই আশরাফুলের বয়স ছিল তখন 4 থেকে 5 বছর। আশরাফুল ছোটবেলায় দেখতে অনেক কিউট ছিল, সবাই তাকে আদর করত। কেউ যদি তাকে একটু ধমক টমক দিত, বকা দিত, গাল দুটো রাগ করে ফুলিয়ে রাখতো, দেখতে অন্যরকম লাগতো আর কি, যে সে খুব রাগ করেছে। তখন তার রাগ আবার ভাঙাতে হতো। মারুফ দেখতে পেল এই আশরাফুল রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে, মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তার মনটা খুব খারাপ, খুব রাগ করেছে। মারুফ আশরাফুলকে দেখে ভেবেছে যে হয়তোবা তার মা অর্থাৎ মারুফের চাচি আশরাফুলকে বকাঝকা করেছে, এই জন্য সে এসে দাঁড়িয়ে আছে। এগুলো ভেবে সে আশরাফুলকে ডাকলো, এই আশরাফুল, এখানে দাঁড়িয়ে আছিস কেন রে ভাই? কে বকা দিয়েছে তোকে? চল, আজকে তার বিচার করবে, এত বড় সাহস, তোকে বকা দেয়। এই বলে মারুফ আশরাফুলের হাতটা খপ করে চেপে ধরে। তখন মারুফ ফিল করে আশরাফুলের হাত ভয়ঙ্কর রকমের ঠান্ডা, মানে বরফের থেকেও ঠান্ডা এরকমটা মনে হচ্ছিল। এত ঠান্ডা মনে হচ্ছে ঠান্ডার কারণে তার হাতে ফোসকা পড়ে যাবে। যেমন গরম জিনিস হুট করে ধরলে হাতে ফোসকা পড়ে যাওয়ার উপক্রম হয়, যদি সেটা বেশি গরম হয়, এটা এত ঠান্ডা মনে হচ্ছে তার হাতে ফোসকা পড়ে যাবে। সাথে সাথে সে হাত ছেড়ে দেয়। আর এরপর সে সামনের দিকে যখন আগাবে তখন সে কোনো কিছুর একটা সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। এরপর সে পেছন দিকে তাকিয়ে দেখে আশরাফুল নাই। এদিক ওদিক তাকায়, আশরাফুল নাই। তার হাত যে ঠান্ডা হয়েছিল যে ওই সময় ধরার কারণে, তখনও বোঝা যায় তার হাতটা অর্থাৎ হাতের তালুটা ঠান্ডা হয়ে আছে, কিন্তু আশরাফুল কোথায় গেল? আর এত ঠান্ডা কি কোনো মানুষের শরীর হতে পারে? আশেপাশে কোথাও আশরাফুলকে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে আশরাফুল অন্ধকারের ভিতরে হারিয়ে গেছে। চোখের পলকে কি এভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আশরাফুল উধাও হতে পারে? ওই সময় মারুফ নাকি মারাত্মক ভয় পায়। সকাল হওয়ার পর মারুফ ছুটে গেল সরাসরি আশরাফুলের আম্মুর কাছে, গিয়ে জিজ্ঞেস করলো, চাচি, ফজর আজানের আগে আমি তো নামাজ পড়তে যাচ্ছিলাম সেহরি করে, তা আশরাফুলকে তো ওই রাস্তায় দেখলাম, ও রাত্রে ওখানে গেছিল কেন? আপনি কি ওকে রাগারাগি করছিলেন নাকি? একথা শোনার পর আশরাফুলের আম্মা মুচকি মুচকি হেসে বলে যে, এই ধরনের একটা কথা তুই বলতে পারলি? ও ছোট মানুষ, ও ওই সময় ওই আজানের সময় কি বাইরে যাবে? ও তো এখনো ঘুমাচ্ছে, ওর বয়স 4-5 বছর, ও তো সেহরি করতে আসলে ওঠে না, ও এখনো দিব্যি ঘুমাচ্ছে। এরপর ঘটনাটা খুলে বলল মারুফ। তখন চাচি বুঝতে পারলেন আসলে কেন মারুফ এই 7 সকালবেলা আশরাফুলের সন্ধানে এসেছে, কারণ ছোট মানুষ, আশরাফুলের সন্ধানে এসে এত সকালবেলা আসছে, এটা জেনে মূলত বা এটা চিন্তা করে ওই চাচি মুচকি মুচকি হেসেছিলেন। কিন্তু যখন বুঝলেন যে এরকম একটা ঘটনা, তখন চাচি বুঝতে পেরেছিলেন বিষয়টা তো স্বাভাবিক না। তো চাচি উনি যতটুকু দোয়া কালাম জানতেন, ওই জানা অনুযায়ী আর কি, উনি যতটুকু জানতেন সেইটা পড়ে মারুফকে ঝাড়ফুঁক করে দিলেন। তবে এই ঘটনার পর মারুফের তেমন কোনো সমস্যা হয়নি। আর মারুফের মধ্যে ভয় ডর বেশ কমই বলতে হবে, কারণ ওই জঙ্গলের মধ্যে হঠাৎ করে তার আপু চলে আসছে, বাজারের ব্যাগ হাতে দিয়েছে। এরপর সে বুঝতে পারলো যে তার আপু নাই। তার জায়গায় আমরা হলে তো ওই জঙ্গলের সময় পার যে করব এই চিন্তাই করতাম না, এমন একটা অবস্থা। তারপর সে সাহস করে কিন্তু ওই অন্ধকার ভেদ করে বাড়িতে চলে গেছে। তারপর গিয়ে জানলো যে এই অবস্থা। ঘটনাটির সূত্রপাত হয় 2013 সাল থেকে, যখন উনি জেএসসি পরীক্ষার্থী হওয়ায় স্কুলে পড়াশোনার চাপও প্রচুর, আর স্কুলে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয় সেগুলো আবার বাসায় পড়তে হবে। ওই সময় আবার ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট চলছে। উনি নিজেও খুব ভালো ফুটবল খেলতেন, এই কারণে খেলার পাগল উনি বেশ ছিলেন বলতে হবে। যেহেতু উনি পরীক্ষার্থী, ফিজিক্যালি উনি ওই সময় আর কোনো খেলায় অংশ নিতে পারেন নাই, তাতে সমস্যা কি, খেলা দেখতে তো আর মানা নাই। একদিন থানা পর্যায়ের ফাইনাল খেলা হবে, আর এই খেলা হবে হচ্ছে ওনার যে স্কুল
পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় বনাম পারুলিয়া হাই স্কুল, এই দুই স্কুলের সাথে। স্কুলে তো ওনাকে যেতেই হবে, কারণ স্কুলে ওনাদের জন্য আলাদা কোচিং এর ব্যবস্থা রাখা হয়েছিল, যাতে যারা এই জেএসসি পরীক্ষা দিবেন তাদের একটা এক্সট্রা কেয়ার নেওয়া যায়। স্কুলে যেতে হবে, আর স্কুলে গেলে বিকাল 4টার আগে আর বের হতে পারবেন না। এদিকে ফাইনাল ম্যাচ, তাও আবার ওনাদের স্কুল না হয় যদি অন্য দুই স্কুলের সাথে ফাইনাল ম্যাচ হতো তাহলে একটা কথা ছিল, যেহেতু নিজেদের স্কুল, খেলা তো দেখতেই হবে। ওনারা 4 বন্ধু মিলে যুক্তি করলেন কি করা যায়। 4 বন্ধু মিলে যুক্তি করলেন যে হ্যাঁ আমরা স্কুলের দিকে রওনা দিব, কিন্তু স্কুলে যাব না, আশেপাশে কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার বাসায় চলে আসব, এসে বলবো যে যেহেতু স্কুলের ফাইনাল ম্যাচ হবে স্কুল ছুটি দিয়ে দিচ্ছে, এই জন্য আমরা স্কুলে গিয়ে আবার ফেরত চলে আসছি। এরপর মূলত ওনারা বাসার থেকে কোনোভাবে ম্যানেজ করে সোজা চলে যাবেন খেলা দেখার জন্য। আর খেলাটা হবে কিন্তু ওই পারুলিয়া হাই স্কুলের মাঠেই। এরকমই পরিকল্পনা করেছেন, নিজেরা এরকম পরামর্শ করেছেন, সেই অনুযায়ী সাইকেল নিয়ে ওনারা বাসা থেকে বের হয়ে আবার কিছুক্ষণ পরে বাড়িতে চলে আসছেন। তখনও কিন্তু দুপুর হতে অনেক সময় বাকি। স্কুলের কাছাকাছি যান নাই, স্কুলের কাছাকাছি গেলে আবার স্কুলের টিচাররা যদি দেখে ফেলে যে স্কুলের কাছাকাছি আসে, তখন তো আবার বলো এই স্কুলে আয়, তখন তো আবার আর এক ঝামেলা, একবার ঢুকলেই তো আটকে যাবেন বিকাল 4টা পর্যন্ত। এই জন্য মূলত ওনারা চিন্তা করলেন যে স্কুলের কাছাকাছি যাবো না, অন্য দিকে যাব, অন্য দিক দিয়ে সাইকেল নিয়ে ঘোরাফেরা করে পরে বাড়িতে চলে যাব। এখন অন্যদিকে কোন দিকে যাবেন চিন্তা করলেন যে অনেকটা দূরে রেল স্টেশন রয়েছে, ওই দিকে যাব। তো সবাই যাচ্ছেন, 4 জন মিলে যাচ্ছেন, উনি সহ আরো 3 জন। তো যেই রাস্তা দিয়ে যাচ্ছেন ওই রাস্তার আশেপাশে যেই ঘরবাড়িগুলো ছিল এরা সবাই হিন্দু সম্প্রদায়ের আর কি। আর এই অঞ্চলটা বেশ নীরব বলতে হবে, অনেক গাছগাছালি রয়েছে, কেমন একটা গা থমথমে পরিবেশ, উঁচু নিচু রাস্তা, ঝোপ জঙ্গলে ভরা। আর ওখানে ঘর বাড়িগুলো আবার একটু কম কম, মানে একটু দূরে দূরে আর কি। আর প্রত্যেকটা বাড়ির চারপাশ দিয়েই গাছগাছালি রয়েছে। ওরা তো 4 জন একসাথে যাচ্ছেন। রাস্তার পাশে আবার বেশ কিছু পুকুর রয়েছে, মাছ চাষের জন্য ওই এলাকাটা নাকি এখনো বেশ বিখ্যাত। ওনারা তো সাইকেল চালাচ্ছেন আর গল্প করতে করতে আগাচ্ছেন। রাস্তাটা বেশ নীরবই ছিল, যদিও দিনের বেলা। অনেকটা পথ যাওয়ার পর ওনার চোখে কিছু একটা পড়লো, এই যে রাজু ভাইয়ের চোখে আর কি। উনি সবাইকে দাঁড় করালেন, এই দাঁড়াতো, দেখতো এটা কি, চলতো কাছে যাই। উনি কাছে যাওয়ার জন্য সাইকেলের হ্যান্ডেলটা ওইদিকে ঘুরিয়ে দিয়েছেন, কিন্তু অন্য 3 বন্ধু বলে যাই ওদিকে যাস না তো, চল আমরা আমাদের কাজে যাই। কিন্তু উনি যেহেতু সাইকেল নিয়ে ওইদিকে যাওয়া শুরু করেছেন, বাধ্য হয়ে ওই 3 বন্ধু আসে। ওনারা আসলেন বড় একটা পুকুরের পাশে, একটা কোণে একটা তাল গাছ রয়েছে, ওখানে মূলত তাল গাছের জায়গাটা বাকি রেখে বিস্তীর্ণ জায়গার জমি কেটে পুকুর তৈরি করা হয়েছে। মূলত ওখানে যাওয়ার পর দেখলেন তাল গাছের নিচে পোড়া কি যেন পড়ে আছে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর বুঝতে পারলেন যে এটা আর কিছু না, এখানে একটা লাশ দাহ করা হয়েছে, অর্থাৎ পোড়ানো হয়েছে। এই রাজু ভাইয়ের মধ্যে একটা কৌতূহল ছিল যে এই লাশ কিভাবে দাহ করে এটা দেখা, যেহেতু উনি ওইভাবে দেখতে পারেন নাই, এখন দেখতে পাচ্ছেন যে সেখানে অনেক কাঠ কয়লা পড়ে রয়েছে। তো উনি কি করেছেন, এই জিনিসগুলো একটু হাতিয়ে হাতিয়ে দেখছেন, হাত দিয়ে দেখছেন। অন্য 3 বন্ধু কিন্তু তারা কাছে আসে নাই, এই উনিই শুধু দেখছেন। এরপর উনি দেখলেন যে কিছু পাটখড়ি, মূলত এগুলোর মাথায় আগুন ধরিয়েই হয়তোবা মূল কাঠের অংশে আগুন ধরানো হয়েছিল। তো এই পাটখড়ি একটা উনি হাতে নিয়েছেন, বাম হাতে নিয়েছেন। বাম হাতে নিয়েই মূলত আবার উনি বিভিন্ন অংশের দিকে খোঁচা দিচ্ছেন, কয়লা সরাচ্ছেন, কাঠ সরাচ্ছেন। মানে পাটখড়ি যেটা হাতে নিয়েছেন ওটা একটু মোটা টাইপের পাটখড়ি ছিল আর কি, ওইটা নিয়ে উনি এরকম করে দেখছেন। মোটামুটি 4 থেকে 5 মিনিট দেখলেন, এরপর উঠে আসলেন। এবার সাইকেল নিয়ে রওনা হলেন স্টেশনের দিকে। বাকিটা সময় ওই দিকটা সময় দিলেন। ওনাদের আবার একটা বদ অভ্যাস ছিল কি, ওই রেল লাইনের ওইদিকে গেলে পয়সাগুলো রেল লাইনের উপর দিতেন। রেলগাড়ি যখন ওই পয়সার উপর দিয়ে চলে যেত, ওগুলো চ্যাপ্টা হয়ে বেশ বড় হয়ে যেত,
তবে এগুলো কিন্তু রাষ্ট্রীয় সম্পদ, এগুলো এভাবে নষ্ট করা উচিত নয়। যেমন টাকা ছিঁড়ে ফেলা উচিত নয়, টাকা আগুন লাগিয়ে পোড়ানো উচিত নয়, ঠিক তেমনি এই পয়সাগুলো কিন্তু রাষ্ট্রীয় সম্পদ, এগুলো কোনোভাবেই রেল লাইনের নিচে দিয়ে বা অন্য কোনোভাবে এটা বিকৃত করে ফেলা উচিত নয়। এটা উনি বুঝতেন, তবে একটু মজার ছলে করতেন আর কি। তো এইভাবে ওনার কাছে থাকা কয়েকটা পয়সা দিলেন, রেলগাড়ি চলে গেল উপর দিয়ে, একটু মজা করলেন। এরপর চিন্তা করলেন যে এখন বাড়ির দিকে যাই, কারণ বাসা থেকে বের হওয়ার একটু পরেই তো আর বাসায় ফেরত যাওয়া যাবে না। স্কুল পর্যন্ত আসা ফেরত যাওয়ার একটা মধ্যবর্তী একটা টাইম আছে, এই টাইমটা তো অন্তত কাটাতে হবে। এরপরে বাড়ির দিকে রওনা দিয়েছেন ওনারা। তো বাসায় গিয়েছেন, ওনার মাকে তো খুব ভালো করে একটা বুঝ দিয়েছেন যে এরকম এরকম ব্যাপার, স্কুলের ক্লাস হবে না, এই জন্য আমরা চলে আসছি। তখন ওনার মা বলেন, ঠিক আছে ক্লাস হবে না, ভালো কথা, এখন তোর আর খেলা দেখতে যেতে হবে না, বাসায় বসে পড়। এই কথা শোনার পর তো ওনার মাথায় আকাশ ভেঙে পড়ল। আরে বলে কি, যাবো খেলা দেখতে, এই জন্য এত পরিকল্পনা করলাম, এখন নাকি বাসায় বসে পড়তে হবে, যেভাবেই হোক বাসা থেকে বের হতেই হবে। তো উনি কি করছেন, দুপুরবেলার খাবার খেয়েছেন, খাবার খাওয়ার পর ওনার মায়ের চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বের হয়ে গেছেন। ওই দিন আবার আকাশটা কিছুটা মেঘলা ছিল। চলে গেছেন বন্ধুদের সাথে মাঠে, খেলা শুরু হলো। ওই সময় আবার একটা ঘটনা ওনার সাথে ঘটতে লাগলো। সেটা হচ্ছে, হঠাৎ করে মনে হলো ওনার শরীরটা ভারী হয়ে গেল, মাথাটা ঝিমঝিম করছে, পুরো শরীর মনে হয় থরথর করে কাঁপছে। উনি যা দেখছেন মনে হচ্ছে উনি ঝাপসা দেখছেন, এমন একটা অবস্থা। ওনার শরীরটা আর সাপোর্ট দিচ্ছে না দাঁড়িয়ে থাকা। এবার উনি এক জায়গায় বসলেন, বসার পরও একই রকম অনুভূতি ওনার হতে থাকলো। এরপর উনি ওনার 3 বন্ধুকে বললেন, এই চলে যাব, শরীরটা ভালো লাগছে না। অন্য 3 বন্ধু বলল, আরে এখন তো ট্রাইবেকার হবে, এখন একটা টান টান উত্তেজনার মুহূর্ত, এখন কি যাওয়া যায় নাকি, গেলে তুই যা, আমরা আসি। এদিকে উনি তো বন্ধুদেরকে পেলেন না সাথে, শরীরের এই অবস্থা, উনি কি যেতে পারবেন বাড়ি পর্যন্ত? উনি অপেক্ষা করছেন। উনি আসলে চোখের সামনে তেমন কিছুই দেখছেন না, সব শুধু ঘোলা দেখছেন, তবে আশেপাশে মানুষের কোলাহল হই হট্টগোল শুনতে পাচ্ছেন। এরপর উনি শুনতে পান যে ওনাদের যে স্কুল, এই স্কুলটা ফুটবল ম্যাচ জিতে গিয়েছিল। উনি খুশি হলেন, এখন বাড়িতে যেতে হবে। উনি যখন বাসার থেকে রওনা দিয়েছিলেন তখন কিন্তু সাইকেল নিয়ে আসেন নাই, কারণ যেখানে খেলা হবে সেটা খুব বেশি দূরের না, আর সাইকেল নিয়ে তো আসাটা সম্ভবও ছিল না, কারণ তার মায়ের চোখ ফাঁকি দিয়ে আসছেন। সাইকেল নিয়ে বের হলে তো ধরা পড়ে যাবেন। খেলা শেষে বন্ধুদের সাথে হাঁটতে লাগলেন। ওনার মাথা কিন্তু ঘুরছে, চোখে ঝাপসা দেখছেন। আস্তে আস্তে হেঁটে আসছেন। একটা জায়গায় এসে 4 রাস্তার একটা মোড় আছে, এটাকে পারুলিয়া মোড় বলে। উনি তো তেমন কিছু দেখতে পাচ্ছেন না, একটা ট্রাকের নিচে পড়ার উপক্রম হয়েছিল আর কি। তখন ওই ট্রাকের যিনি চালক, উনি হাইড্রোলিক ব্রেক করেছিলেন, যার কারণে এই ট্রাকটা একদম ওনার কাছাকাছি এসে থেমে গিয়েছিল। আর একটু হলেই ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটতো। ওনার সাথে থাকা বন্ধুরা বলছে, কি রে তোর এই অবস্থা কেন, এরকম টালমাটাল হয়ে হাঁটাহাঁটি করতেছিস কেন, এখনই তো ট্রাকের নিচে পড়তি। তো ট্রাকের যিনি ড্রাইভার, উনি বলছেন, আরে ভাই কি আপনি দেখেন না নাকি, এইভাবে হুট করে রাস্তার সাইড থেকে সামনে চলে আসছেন, ট্রাক যদি লোড ট্রাক হতো তাহলে তো আমরা ব্রেক করে গাড়ি থামাতে পারতাম না, দুর্ঘটনা ঘটে যেত। এরপর তো ট্রাক তার মতো করে চলে গেল আর কি। আর ওনার সাথে যে সমস্যা হচ্ছে, ওনার বন্ধুরা কিন্তু এটাই গুরুত্ব দিচ্ছে না। তবে এই ঘটনার পর বন্ধুদের মধ্যে একটা চিন্তার ভাব আসলো যে আসলে ও হঠাৎ করে ট্রাকের সামনে চলে গেল, আসলেই তো শরীরটা আসলে মনে হচ্ছে ভালো না। এরপর বন্ধুরা তাকে ধরে ধরে হাঁটিয়ে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পর তার মা জিজ্ঞেস করছে, এই কি হয়েছে রে, তোকে সবাই ধরে ধরে নিয়ে আসলো যে? তখন উনি বললেন, না আমার তো ভালো লাগতেছে না, আমি ঘুমাবো। তখন মা বলতেছেন যে তুই ফাঁকি দিয়ে বাসা থেকে চলে গেছিস খেলা দেখার জন্য, বুঝতে তো পারছি, এখন পড়তে হবে তাই এরকম ভেগ ধরেছিস, তাই না, লাভ নাই, এখন পড়তে বয় যা। উনি বলছেন, না সত্যি আমার ভালো লাগতেছে না মা, আমি এখন পড়তে পারবো না, আমি একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে পড়তে বসবো। তখন ওনার মা বলেন, ঠিক আছে যা ঘুমা। উনি হাত পা ধুয়ে ঘুমিয়ে পড়েন।
এরপর থেকে শুরু হয় আরো ভয়ঙ্কর ঘটনা। 30 মিনিটেরও কিছুটা বেশি সময় হয়তো উনি ঘুমিয়েছেন। এমন সময় ওনার কাছে মনে হলো ওনার বাম হাত ধরে কেউ টানছে। উনি ঘুম থেকে জেগে গেলেন, দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। মনে হচ্ছে যেই হাতটা ওনার, এই হাতটা এখন আর ওনার বলে মনে হচ্ছে না। এই হাতটা পুরোটাই অন্যের কন্ট্রোলে। এই হাতটা নড়াচড়া করছে, 5 আঙ্গুল নড়াচড়া করছে, অথচ এই হাতের উপর ওনার কোনো নিয়ন্ত্রণ নাই। শরীরের সবকিছুর উপর নিয়ন্ত্রণ আছে, কিন্তু এই বাম হাতের উপর ওনার কোনো নিয়ন্ত্রণ নাই। মনে হচ্ছে বাম হাতটা অবশ, বাম হাতে প্রচুর ব্যথা, কিন্তু উনি ওনার হাত নড়াচড়া করছেন না। এই যে একটা অবস্থা, এই বাম হাত একা একাই উপরে উঠছে নামছে, উপরে উঠছে নামছে। মনে হচ্ছে ওনার হাতের যে কবজি, এই কবজি নড়াচড়া করছে, অথচ উনি সেটা করছেন না। এর মধ্যে হয় আর একটা ভয়ঙ্কর ঘটনা। উনি ফিল করলেন কেউ একজন তাকে শূন্যে তুলে ফেলেছে, প্রায় 3 থেকে 4 হাত। এরপর ধপাস করে ছেড়ে দিয়েছে আর উনি পড়েছেন। যখনই পড়েছেন এমন জোরে শব্দ হয়েছে, উনি যেই খাটের উপর ছিলেন সেই খাটের তোষকের নিচে যে কাঠ থাকে, এই কাঠ কিন্তু ভেঙে গিয়েছিল। এই শব্দ শুনে বাড়ির কয়েকজন তো দ্রুত সেখানে চলে আসে, এসে দেখে এই অবস্থা, খাট ভেঙে গেছে, ধপাস করে এরকম শব্দ হয়েছে। সবাই তো বলছে এই ঘটনাটা কি, ঘটনাটা কি? ওনারা দেখেন যে অদ্ভুত বিষয়, এক পাশে পড়ে আছেন রাজু ভাই, কিন্তু তার বাম হাতটা মনে হচ্ছে নড়াচড়া করছে, অথচ তার শরীরটা এক পাশে, বাম হাতটা অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে। এই দৃশ্য দেখে ওনারা তো বেশ অবাকই হন, ঘটনা কি, হাতটা এইভাবে নড়াচড়া করে কেন? এরপর এই রাজু ভাইয়ের বলতে পারেন না যে ওনার সাথে কি হয়েছে। পরবর্তীতে উনি শুনেছিলেন, আসলে ওনার কোনো সেন্স ছিল না ওই সময়। উনি জানতে পারেন পরিবারের সদস্যদের কাছ থেকে, ওনার মায়ের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, যে ওই সময় নাকি তার শরীরে ভয়ঙ্কর রকমের শক্তি চলে আসে। যারাই তাকে ধরার চেষ্টা করেছিল সবাইকে উনি মারধর করেছেন, আর তার বাম হাত দিয়েই নাকি মারধর করেছেন। এরকম অনেকক্ষণ চলতে থাকে। এরপর ভিন্ন ধরনের এক ইভেন্ট শুরু হয়। সেটা হচ্ছে এই রাজু ভাই নাকি চোখ বন্ধ করে তার সামনে থাকা উপস্থিত সবার নাম ধরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন, আর চোখ বন্ধ অবস্থায় বিশ্রীভাবে হাসছেন। সামনে থাকা সবাই ভয়ও পাচ্ছে, আবার মজাও নিচ্ছে কেউ কেউ, কিন্তু ওনার মা ভাইয়ের চোখে পানি, কারণ বিষয়টা স্বাভাবিক না। মসজিদের হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর আসার পর নাকি তাকে অনেক অপমান করেছেন উনি, কোনো কাজ হয় না। হুজুরের তেল পরা, পানি পরা, ঝাড়ফুঁক, কোনো কাজই হয়নি। হুজুর বলে গেলেন যে আমি পারবো না, আমি বুঝতেই পারতেছি না সমস্যাটা কি হয়েছে, আপনারা অন্য কারো সহযোগিতা নেন। এদিকে ওনাকে নিয়ে তো অনেকে মজা টজা করতেছে, বেশ কয়েকজন মুরব্বী আসছে মজা করতেছে। এর মধ্যে হয়েছে কি, যারা মজা করতেছে এই কয়েকজনের নাম ধরে এমন এমন গোপন কথা উনি বলা শুরু করেছেন যে তাদের মান সম্মান তো একদম শেষ পর্যায়ে। ওনারা চিন্তা করছেন, আরে এই ধরনের গোপন কথাগুলো এ জানলো কিভাবে, এর তো জানার কথা না। এত মানুষের সামনে এমন গোপন কথা বলা মানে হাটে হাড়ি ভেঙে দেয়া। লজ্জায় এরা তখন হাসাহাসি বন্ধ করে নিজের মান সম্মান বাঁচানোর জন্য ওখান থেকে কোনো মতে পরিমরি করে বের হয়ে চলে আসছেন। এই ধরনের ঘটনা ঘটা শুরু হয়েছে। এদিকে ওনার বাড়ির সদস্যরা, বিশেষ করে ওনার মা ভাই বা একদম আপনজন যারা, তারা তো কান্নাকাটি শুরু করছেন, আর অন্যরা কিন্তু মজা নিচ্ছেন। এমন একটা অবস্থা। আর উনি কিন্তু চোখ খুলতে পারতেছেন না, চোখ বন্ধ অবস্থায়। ওনার তো কিছুই মনে নাই যে আসলে কি হয়েছে না হয়েছে। এরপর নাকি ওনাদের পাশের বাড়ির এক কাকা, উনি মোটামুটি কবিরাজি জানতেন, মূলত সাপে কাটলে উনি খুব ভালো ঝাড়ফুঁক করতে পারতেন। ওনাকে নিয়ে আসার জন্য গিয়েছে লোকজন। তো সন্ধ্যা হয়ে যাবে, তো সন্ধ্যার ঠিক আগ মুহূর্তের কথা আর কি। তো উনি সন্ধ্যার পর উনি বাইরে বের হন না, মাগরিবের আজানের সাথে সাথে ঘরে ঢুকে যান। তো ওনার আব্বা গিয়েছেন ওনাকে আনার জন্য, উনি আসেন নাই। উনি সরিষার তেল পরে দিয়েছেন তার কাছে, বলেছেন যে এই তেলটা নাকি রাজু ভাইয়ের চোখের উপর লাগিয়ে দিতে হবে, তবে সাবধান, যে এই তেলটা চোখে দেবে তাকে যেন চোখ খুলে দেখতে না পারে বা ধরতে না পারে, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। এই কথা যখন বলেছে, ওই তেলটা নিয়ে আসছে। নিয়ে আসার পর কবিরাজের এই কথা সবাই যখন শুনেছে, কেউ তার ভয়ে তার চোখের উপর তেল দিতে রাজি হয় না। এদিকে উনি ঘরের মধ্যে আছেন, ঘর থেকে বাইরে বের করতে হবে।
ওনাকে ঘর থেকে বাইরে বেরও করা যাচ্ছে না, অনেক কষ্ট করে নাকি বাইরে বের করা হয়, এই জন্য অনেকেই নাকি মার খেয়েছে ওনার হাতে, কিন্তু তার চোখ কিন্তু বন্ধ। বাইরে বসানোর পর এই রাজু ভাইয়ের এক বড় চাচি উনি রাজি হয়েছেন তার চোখে তেল দিতে। ওর চোখ তো বন্ধ, কিন্তু কথা ছিল যে চোখে তেল দেয়া মাত্রই উনি কিন্তু চোখ খুলবেন, আর চোখ খুলে যেন দেখতে না পান যে কে তার চোখে তেল দিয়েছে। তখন সবাই মিলে একটা চিন্তা করেন, মানে ইশারা ইঙ্গিতে বসানো হবে, সামনে বেশ কিছু জটলা তৈরি করা হবে। তো এই জটলাটা অল্প সময়ের জন্য মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দেওয়া হবে, এই ফাঁকা দিয়ে এই বড় চাচি আসবেন, এসে চোখে তেল দেয়া মাত্রই দুই সাইডে থাকা জটলাগুলো আবার একত্র হয়ে যাবেন, আর বড় চাচি আস্তে করে বের হয়ে চলে যাবেন, যাতে করে সে চোখ খুলে দেখতে না পারে যে কে দিল। তো এইরকম ভাবেই মূলত কাজটি করা হলো। বড় চাচি উনি খুব সাবধানে চোখে যেই না তেল দিয়ে উল্টো দিকে ঘুরেছেন, সাথে সাথে তো লোকজন আবার গ্যাপ পূরণ করে ফেলেছে, আর ওই সময়ে প্রথমবারের মতো চোখ খুলেছেন। চোখ খোলার সাথে সাথে মনে হচ্ছে তার চোখের মধ্যে শরীরের সমস্ত রক্ত এসে জমা হয়েছে, এমন রক্ত এসে তার চোখ লাল করে দিয়েছে, চোখ লাল টকটকে হয়ে গিয়েছে। ওই সময় নাকি চিৎকার করতে করতে উনি ঘরের মধ্যে গিয়ে আবার ওনার খাটের উপরে আসন দিয়ে বসেছেন, রাগে নাকি উনি ফসফস করছেন। এদিকে সামনে থাকা লোকজন ভয়ে এদিক ওদিক দৌড়ানো শুরু করেছে, তবে কে যে চোখে তেল দিয়েছে এটা কিন্তু রাজু ভাইয়ের ভিতরে থাকা ওই অভাবটা বুঝতে পারেনি। কোনো উপকার তো হচ্ছে না, কি হয়ে গেল। এরপর ওনার আব্বা আবার ওই কবিরাজ কাকার বাড়িতে যান, কিন্তু উনি তো বের হবেন না। তখন ওই কবিরাজ কাকা একটা বিষয় বলেন রাজু ভাইয়ের বাবাকে। উনি বলেন যে আমার ঘরের এক সাইডে যা, গিয়ে দেখ কেঁচো মাটি খুঁড়েছে। কেঁচো যখন মাটি খুঁড়ে দেখা যায় যে গোল 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 মাটির খুব ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেখা যায় আর কি। তো এই ধরনের শুকনো মাটি, মানে গোল গোল হয়েছে ওরকম শুকনো যেগুলো আছে, এগুলো নিয়ে আসতে বলেন। তো এগুলো অনায়াসেই পেয়ে যান আর কি, কারণ ওই কবিরাজের ঘরের যেই মেঝে এটা মাটির ছিল। এগুলো নিয়ে আসার পর এই রাজু ভাইয়ের বাবাকে এগুলো একদম গুঁড়ো করতে বলেন, হাতের চাপ দিয়ে কাগজের উপরে এগুলো নিয়ে গুঁড়ো করে ফেলেন। এরপর উনি কিছু পড়ে দেন আর কি, কিছু দোয়া দুধ পড়ে দেন। উনি বলে দেন যে এই গুঁড়োগুলো নিয়ে যেন এই রাজু ভাইয়ের পিঠের উপরে মালিশ করা হয়, তাহলে তার একটা ব্যথা শুরু হবে, কিন্তু ব্যথাটা অল্প কিছুক্ষণ থাকবে, এরপর সে ঠিক হয়ে যাবে। তো এরকমটাই করা হয়। যখন নাকি ওটা মালিশ করা হয়, তার নাকি এই পিঠে ব্যথা শুরু হয়েছিল, আর হঠাৎ করে শরীরে মারাত্মক জ্বর, মানে টেম্পারেচার বেড়ে গিয়েছিল আর কি, খুব জ্বর হয়ে গিয়েছিল। তবে উনি আস্তে আস্তে তখন নিস্তেজ হয়ে যান, বিছানায় পড়ে যান। এরপর নাকি ওনার হুঁশ ফেরত আসে। এর মাঝে যে এত কিছু হয়েছে এটা ওনার কোনোভাবেই মাথায় আসে না যে কি হয়েছিল। তবে এই যে যেই কেঁচোর মাটির গুঁড়ো ওনার পিঠে লাগানো হলো, উনি আবার সেন্সে ফেরত আসলেন। এরপর থেকে আর একটা সমস্যা দেখা দিল, সেটা হচ্ছে ওনার মাথায় ভয়ঙ্কর রকমের ব্যথা। অনেক সময় এই ধরনের অনুভূতি আমাদেরও হয়, যেমন যদি মাথায় একটু নড়া লাগে, মনে হচ্ছে যে মাথার ভেতরে থাকা মগজগুলো নড়াচড়া করে উঠছে, প্রচন্ড রকমের ব্যথা লাগছে। মাথাটা ডানে ঘোরালেও ব্যথা লাগে, বায়ে ঘোরালেও ব্যথা লাগে, মনে হচ্ছে মাথার মগজটা নড়ে উঠছে। একটু কাশি দেওয়াও কিন্তু কঠিন হয়ে যায়, মাথা ব্যথা করে। একটু জোরে কথা বলে মাথা ব্যথা করে। এই ধরনের সমস্যা ওনার শুরু হয়ে যায় সাথে সাথে। এমন মাথা ব্যথা যে উনি কোনোভাবেই থাকতে পারছেন না। তখন নাকি ওনাকে যে কাজটা করা হয়েছিল, ওনার শরীরটাকে বেশ নরম কাঁথা কম্বল দিয়ে জড়িয়ে দেওয়া হয়েছিল। একদম নিউবর্ন বেবি, মানে নবজাতক শিশুকে যেভাবে কাঁথা কম্বল দিয়ে জড়িয়ে কোলে নেওয়া হয়, ওনাকে নাকি ওইভাবে কাঁথা কম্বল দিয়ে জড়িয়ে দেওয়া হয়েছিল। এটা দেওয়ার পর নাকি ওনার মাথা ব্যথা কিছুটা কমেছিল। এরকম কিন্তু চলছে সারা রাত। এরকম করতে করতে উনি মাথা ব্যথায় চিৎকার করছেন, চিৎকার করলেও ব্যথা করে, আবার না করেও থাকতে পারছেন না। শেষ রাতের সময় ওনার ঘুম আসে, তখন বাড়ির সদস্যরাও ঘুমান, এর ভিতরে কেউ আর ঘুমাতে পারেন নাই। সকালবেলায় কবিরাজ কাকা আসেন। এরপর এই রাজু ভাইকে সামনে বসিয়ে উনি বলতে থাকেন যে রাতের বেলা আমি কিছু তথ্য সংগ্রহ করেছি। আমি জানতে পারলাম
তুই তো শ্মশানে গেছিস, ওখানে লাশ পোড়ানো হয়েছে, তুই ওখানে হাত দিলি কেন? তোর কি দরকার ছিল? এই কথা শোনার সাথে সাথে রাজু ভাইয়ের মা বাবা চমকে ওঠেন যে কি বলেন, ও ওইদিকে গেছে, ওখানে হাত দিছে। তখন ওই কবিরাজ কাকা বলেন যে হ্যাঁ, ও এই কাজটা করছে, মূলত ও যে হাতটা দিয়েছে ও ওর বাম হাতটা দিয়েছে, আর ওই বাম হাতটা এমন একটা জায়গায় দিয়েছে ওইখানে একটা চারাল প্রকৃতির পিশাচ জিন ছিল, এরা শ্মশানে থাকে, এরা খুব নিম্ন শ্রেণীর জিন। এ মূলত ওর বাম হাতের উপরে কবজা করে ফেলে, ওর বাম হাতটা ওর নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর পুরো শরীরটাই নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। তবে আল্লাহর রহমতে গতকালকে রাত্রেই আমি বাসায় বসে কিছু কাজ করছিলাম, ওই জিনটা চলে গেছে। এই জিনটা হিন্দু সম্প্রদায়ের একটা জিন, এ খুব দুষ্টু প্রকৃতির। উনি তো এই কথা বলেন, উনি তো ওনার মতো করে ঝাড়ফুঁক করে দিয়েছেন। আল্লাহর রহমতে আস্তে আস্তে উনি সুস্থতার দিকে যান। তবে ওনার মাথা ব্যথা কিন্তু আর পরিপূর্ণভাবে যায়নি। মাথা ব্যথা মাঝে মাঝেই শুরু হয়ে যেত, আর যখন এই মাথা ব্যথা শুরু হয়ে যেত উনি একদম কাবু হয়ে যেতেন। আর ওনার আরো একটা সমস্যা দেখা দিল, সেটা হচ্ছে যে উনি সবকিছু ভুলে যেতেন। কাউকে ডাক দিয়েছেন, ডাক দেওয়ার পরে ভুলে যেতেন যে কেন তাকে ডাক দিয়েছেন, একটু পরেই সবকিছু ভুলে যেতেন। এরকম ভুলে যাওয়ার সমস্যা দেখা যায়। এরপর বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, যেমন উনি হঠাৎ করে রাগ হয়ে যেতেন, যেটা এমন একটা কথা, রাগ হওয়ারই কথা না, কিন্তু উনি রাগ হয়ে গেছেন। ভাঙচুর করতেন, গালিগালাজ করতেন, এরকম সমস্যা ওনার ভিতরে দেখা দিয়েছিল। মাঝে মাঝে উনি ছোটখাটো পাগলামিও করেছেন। কবিরাজ দেখানো হয়েছে, সবাই বলে তো ভালো হয়ে গেছে, এ তো আর আসবে না, এ তো এর সাথে নাই, নামাজ কালাম পরেও ঠিক হয়ে যাবে। উনি ছোট থেকেই নামাজ রোজা করতেন, কিন্তু এই ঘটনার পর থেকে ভালো কাজে ওনার মন বসে না, মন যা চায় তার বিপরীতটা হয়ে যায়। নামাজ রোজা করতে চেয়েও পারেন না, একটা অলসতার ভাব চলে আসে, বিভিন্ন কারণে মনে হচ্ছে বাধা সৃষ্টি হচ্ছে। তবে এক কবিরাজ নাকি বলেছিলেন যে এই জিনিসটা চলে গেলেও তার মাথায় একটা স্থায়ী ক্ষতি করে দিয়ে গেছে। এই রাজু ভাই নাকি 2 বার ঢাকার মানসিক একটা হসপিটালে চিকিৎসা নিতে গিয়েছেন। একজন সাইকোলজি বিভাগের অধ্যাপকের কাছে 45 মিনিট সাইকোথেরাপিও নিয়েছেন। শুধু ঘুমের ওষুধ দেয়, অথচ এই ওষুধ খাওয়ার পর ওনার ঘুমও হয় না ভালো। মনে হয়েছে যে এই ওষুধগুলো খাওয়ার পর ওনার সমস্যা আরো বেড়ে গেছে, আরো বেশি মনে হচ্ছে পাগল হয়ে গেছেন। তখন বাড়ির সবাই না করে যে না, এইভাবে ডাক্তারি ওষুধ খেয়ে কোনো লাভ হবে না, উল্টারও অবস্থা খারাপ হবে। তারপরে এই ওষুধ খাওয়া উনি বন্ধ করে দিয়েছেন। তবে ওষুধ খাওয়া বন্ধ করার পর ওনার অবস্থা আরেকটু ভালোই হয়েছে বলতে হবে। আর উনি যখন রাতে ঘুমাতেন, ঘুমানোর সময় ওনার সাথে কেউ না কেউ ঘুমাতো। অবশ্য উনি ঘুমিয়ে গেলে ওনার সাথে স্বপ্নের ভিতরে কি হচ্ছে এটা তো পাশে থাকা কারো বোঝার কথা না। তবে এই ধরনের সমস্যাগ্রস্ত লোকের ক্ষেত্রে ঘুমানোর পর যদি স্বপ্নের মধ্যে কোনো জিন আক্রমণ করে বা এরকম কিছু হয়, তাহলে কিন্তু পাশের লোকজন গোংরানোর মতো একটা শব্দ টের পায়, ধাক্কা দিলে আবার ঠিক হয়ে যায়, এরকম কিন্তু হয় আর কি। তো এরকম কিন্তু বিভিন্ন সমস্যা উনি ফেস করেছেন। উনি পরবর্তীতে সিঙ্গাপুরে চলে আসেন, এখানে শিপের কাজ করেন, শিপের যে ওয়েল্ডিং এর কাজগুলো রয়েছে এই কাজগুলো করেন। মাঝে মাঝে উনি এই সমস্যা অনুভব করেন, এখন আর ওরকমটা হয় না, মাঝে মাঝে অনুভব করেন। আর স্টিল নাও উনি নিজের শরীরের উপর রুকিয়া করে যাচ্ছেন, বিভিন্ন রাকির কাছ থেকে রুকিয়া করে যাচ্ছেন। রাতের বেলা উনি যখন ঘুমান, হঠাৎ হঠাৎ মনে হয় কেউ যেন ওনাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিচ্ছে, ওনার বাম হাত মুচড়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, এরকমটা কিন্তু মনে হয়। যেহেতু উনি অনেক দূরে থাকেন, মোবাইলের মাধ্যমেই অনলাইনে উনি রুকিয়া করার চেষ্টা করেন, বিভিন্ন আমলগুলো করার চেষ্টা করছেন। তবে অনেকেই একই কথা বলেছে যে এই দুষ্টু চারাল পিশাচটা নাকি এমন ভাবে এই অল্প কয়েকদিনের মধ্যেই তার মস্তিষ্কের সাথে মিশে গিয়েছিল যে এই জায়গাটাতে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এটা পরিপূর্ণভাবে ঠিক হতে আরো সময় লাগবে, এমনটাই নাকি জানিয়েছেন। তবে উনি ট্রিটমেন্টের মধ্যেই আছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুন, অনেক দ্রুততার সাথে যেন উনি সুস্থতা লাভ করেন, আমরা আল্লাহর কাছে সেই দোয়াই করব। প্রিয় লিসেনার্স, আসলে এই ঘটনার মধ্যে একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে। সব জায়গায় কিন্তু হাত দেওয়া উচিত নয়। যেই জিনিসগুলো স্পর্শকাতর সেই জিনিসগুলোতে হাত দিলে সমস্যা হতে পারে, যেমনটা ওনার বেলায় হয়েছিল।
সব বিষয়ে অতি উৎসাহ দেখানোটাও আমাদের জন্য বিপদের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আগে থেকেই বিভিন্ন ধরনের সমস্যায় আক্রান্ত ছিলেন, যেমন রাতে ঘুমের মধ্যে উনি একাই হেঁটে চলে যেতেন। সময় যত যাচ্ছিল ওনার সমস্যাও দিন দিন বাড়ছিল। এমন হতো রাতে উনি ঘুমিয়ে আছেন, হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন যে উনি এমন একটা জায়গায় চলে এসেছেন এখানে উনি ছিলেনই না। আবার উনি হাঁটা দিয়েছেন, 3-4জন লোক এসে ওনাকে থামানোর চেষ্টা করেছে, কোনোভাবেই তাকে আটকে রাখা যাচ্ছে না। ঘুমের ঘোরে হেঁটে বাড়ি থেকে রাস্তায় চলে গিয়েছেন। ওনার কিন্তু অনেক ধরনের ট্রিটমেন্ট করা হয়েছে, হুজুর কবিরাজ দেখানো হয়েছিল, কোনো কাজই হচ্ছিল না। সবাই আসতো, তাবিজ কবজ তেল পরা পানি পরা এগুলো দিত, যে যার মতো দিত, চলে যেত, কাজ আর হতো না। ওনাকে নাকি শারীরিকভাবে অনেকবার জিন টর্চারও করেছে। একবার নাকি একদম মেরে ফেলার উপক্রম করেছিল, আল্লাহর রহমতে উনি বেঁচে গিয়েছিলেন। এই ধরনের বেশ কিছু ঘটনা ওনার সাথে ঘটেছিল। এর মধ্যে মূল ঘটনায় যাবার আগে ছোট্ট একটি বিষয় বলে শুরু করি যে একবার হলো কি, ওনার আম্মা তখন বাড়িতে ছিল না, কয়েকদিনের জন্য নানা বাড়িতে গিয়েছিলেন, অর্থাৎ ওনার নানা বাড়িতে গিয়েছিলেন কিছু কাজের জন্য। উনি বাড়িতে একাই ছিলেন। সারাদিন সকল কাজ শেষে রাতে ঘুমানোর জন্য চাচাতো ভাই ইমরানদের বাসায় গিয়েছেন। ইমরানদের বাসা আর ওনাদের বাসা, অর্থাৎ সাকিব ভাইদের বাসা, এটা দূরে না, একদম কাছাকাছি আর কি। চাচাতো ভাই আর উনি একই সাথে লেখাপড়া করেছেন, সমবয়সী বলা যায় আর কি। রাতের বেলা দুজন গল্প সল্প করে ঘুমিয়ে পড়েছেন। রাতের বেলা আনুমানিক 1-2 বাজে আর এরকম একটা সময়ে হঠাৎ করে সাকিব ভাইয়ের কাছে মনে হলো চারদিক থেকে ওনাকে কিল ঘুষি দেওয়া শুরু করেছে, প্রায় 15-20 জন মিলে, এমন মনে হচ্ছে ওনার কাছে। উনি শুধু চারদিকে হাত নাড়িয়ে ঠেকানোর চেষ্টা করছেন আর চিৎকার করছেন। ওনার চিৎকার শুনে পাশে শুয়ে থাকা চাচাতো ভাই ইমরানও ওনার সঙ্গে চিৎকার শুরু করতে থাকে। এইভাবে চিৎকার যখন শুরু হয়েছে, চিৎকার শুনে পাশের রুম থেকে যখন অন্য লোকজন চলে আসছেন, যেমন কাকি চলে আসছেন, কাকা চলে আসছেন, তখন আর কি ওনাদের সেন্স ফেরত আসে যে ঘটনাটা কি। ওনারা বুঝতেই পারেন নাই, একজন তো চিৎকার শুনে চিৎকার করছে, আর এই যে সাকিব ভাই উনি যেটা ফিল করছিলেন, তখন উনি বুঝলেন এটা তো স্বপ্নের মধ্যে হয়েছে। উনি তখন সেন্সে ফেরত আসেন, লোকজন আসার পর আর কি এরকমটা হয়। ওই সময় নাকি একটা অদ্ভুত ব্যাপার কাকি খেয়াল করেন, সেটা হচ্ছে যে সাকিব ভাইয়ের শরীরের বেশ কয়েকটা জায়গায় সাদা সাদা বড় লোমের মতো কিছু জিনিস লেগেছিল। উনি হাত দিয়ে তুলে তুলে এই জিনিসগুলো মাটিতে ফেলে দিলেন। তখন থেকে উনি শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকেন। সবাই সাকিব ভাইকে একটু শান্ত করার চেষ্টা করেন, ঘুমিয়ে যেতে বলেন, ঘুমানোর চেষ্টা করতে বলেন। তবে উনি ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসছিল না। একটা পর্যায়ে অবশ্য আল্লাহর মধ্যে ঘুম এসেছিল। সকালে যখন উনি উঠেছেন, উনি দেখেন যে তার শরীরে এমন ব্যথা, উনি এমন ব্যথা ফিল করছিলেন, উনি 3-4 দিন বিছানা থেকেই উঠতে পারেন নাই, এমন একটা অবস্থা। এই তো গেল ওই রাত্রের ঘটনা। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপার সেটাতে। উনি আর ওনার আম্মু রাতে ঘুমিয়ে আছেন। ওনার আম্মু কিন্তু ওনাকে কখনো রাতে একা ঘুমাতে দিতেন না। এই ঘটনা যখন ঘটে তখন উনি 9 বা 10-এ পড়েন। যখন ঘুমিয়েছেন, হঠাৎ মধ্যরাতে ওনার আম্মু ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পান। উনি দেখতে পান পুরো ঘর ভর্তি জোড়া জোড়া লাল চোখ জল জল করছে। উনি যখন এই জিনিসটা দেখেছেন, উনি চিন্তা করেন কি ব্যাপার, এই জিনিসগুলো কি। এরপর উনি আরো একটা বিষয় খেয়াল করলেন, সেটা হচ্ছে যে এই যে যেই লাল চোখগুলো, এর মধ্যে একটার চেহারা মনে হচ্ছে অনেকটা হনুমানের মতো, আর এইটার হাতে একটা বিশেষ ধরনের অস্ত্র আছে। এই অস্ত্রটা লাঙলের মতো অনেকটা দেখতে, এটা খুব সরু, মাথার অংশটা মনে হচ্ছে খুবই ধারালো এবং চিকন। এই অবয়বটা ওই অস্ত্র দিয়ে এই সাকিব ভাইকে মারার জন্য উদ্যত হয়েছে।
সে নাকি প্রথমবার ওই জিনিসটা দিয়ে আস্তে করে আঘাত করেছে এবং এইটার চোখা অংশটা ওনার বুকে টাচ করে। অর্থাৎ মনে হচ্ছিল যে সে একটা কোপ দিবে, কিন্তু কোপ দেওয়ার আগে আগে লক্ষ্যটা ফিক্সড করে নিল। অনেক সময় দেখা যায় যে আমরা দা দিয়ে কোনো একটা জায়গায় কোপ দেওয়ার আগে বা কুড়াল দিয়ে কোনো একটা জায়গায় কোপ দেওয়ার আগে আস্তে করে সেখানে সেই জিনিসটা টাচ করে একটু লক্ষ্যটা ফিক্সড করে নিই যে ঠিক কোন অ্যাঙ্গেল আমাদেরকে কোপ দিতে হবে। মনে হলো ওই জিনিসটা ওইরকম করে মাপ দিল যে ঠিক এই জায়গাতে কোপটা বসাবে। ওই সময় নাকি সাকিব ভাইয়ের আম্মু এই জিনিসটা দেখে ফেলে, আর উনি এক হ্যাচকা টানে সাকিব ভাইকে এক পাশে সরিয়ে নিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। আর ওই জিনিসটা কিন্তু তখন সমস্ত শক্তি দিয়ে ভয়ঙ্কর ধারালো অস্ত্র দিয়ে ওনার উপর কোপ দিতে গিয়েছিল। যখনই সরিয়ে নিয়েছে তখন আর পারে নাই। ওনার আম্মু তো চিৎকার শুরু করেছেন, আর ওনার চিৎকারে পাশের রুমে থাকা সাকিব ভাইয়ের দাদা দাদি ঘুম থেকে উঠে পড়েন, ওনারা চলে আসেন। যখন নাকি ওনারা চলে আসেন তখন ওনার আম্মু অর্থাৎ সাকিব ভাইয়ের আম্মু এবং সাকিব ভাই দুজনেই দেখলেন, মনে হলো যে এই অবয়বটা, ওই চোখ অনেকগুলো ছিল সেগুলো নাই, কিন্তু এই অবয়বটা আছে। মনে হলো এই অবয়বটা বাতাসের মতো হয়ে জানালা দিয়ে সা করে বের হয়ে চলে গেল। শরীরটা অনেকটা সাদা, হালকা সাদা ধোয়ার মতো হয়ে গেল, সা করে জানালা দিয়ে বাইরে বের হয়ে চলে গেল। এদিকে একটা অদ্ভুত জিনিস কিন্তু দেখা গেল। সেটা হচ্ছে ওই যে ওই জিনিসটা হালকা করে একটু টাচ দিয়েছিল না, ধারালো জিনিসটা দিয়ে, ওনার বুকের উপর কিন্তু একটা আঁচড় হয়ে আছে। হালকা করে টাচ দিয়েছে, তাতেই আঁচড় হয়ে আছে। যদি এটা দিয়ে আঘাত করতো তাহলে কি অবস্থা হতো? এই আঁচড়ের দাগটা নাকি ওনার দীর্ঘদিন ধরে ছিল। আল্লাহর অশেষ রহমতে নাকি এই ভয়ঙ্কর অভাবের হাত থেকে উনি রক্ষা পেয়েছেন। এভাবে চলতে থাকে দিন। ওনার সমস্যার কিন্তু সমাধান হচ্ছিল না। অনেক হুজুর কবিরাজ দেখানো হচ্ছিল, কোনো কাজে আসছিল না। এর মধ্যে দুইজনের কথা উনি উল্লেখ করেছেন। একজন কবিরাজের কথা, যার বাসা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাত ইল ঘোনাপাড়া এর আশেপাশে। ওনার নামটা উনি এক্সাক্ট মনে করতে পারেন নাই। ওনার বাড়িতে যান, গিয়ে ওনার ঘটনাটা পুরোপুরি বলা হয় যে এই সমস্যা চলছে। উনি সবকিছু শুনে বললেন যে সন্ধ্যার পর সাকিব ভাইকে নিয়ে আসন করবেন। একজন তুলারাশির লোককে নিয়ে সন্ধ্যার পর আসন শুরু করা হলো। উনি যে ঘরে আসন দেন ওই ঘরটা সম্পূর্ণরূপে আলাদা। ওনার যে মেইন ঘর, সব দরজা জানালা বন্ধ করা হলো। ঘরের ভিতরে ঘুটঘুটে অন্ধকার। উনি কি যেন পাঠ করা শুরু করলেন। কিছু সময়ের মধ্যেই ঘরের যেই উপরে চালা রয়েছে, একটা টিন রয়েছে, ধূপ ধাপ শব্দ শুরু হয়ে গেল। মনে হলো সবকিছু ভেঙে চুরে কে যেন আসছে। কিছু সময়ের মাঝেই ঘরটা একদম নীরব হয়ে গেল। এরপর কথা শুরু হয়ে গেল সেই হুজুরের সাথে জিনের। ওই সময় নাকি সাকিব ভাইকে খুব শক্ত করে ধরে রাখা হয়েছিল। প্রায় 15 মিনিটের মতো এই জিনের সাথে ওই হুজুরের কথা হয়। এরপর হুজুর সাকিব ভাই সাথে যারা আসছেন, সাকিব ভাই আছেন, মানে সবার উদ্দেশ্য করে কথা বলা শুরু করেছেন। ওই হুজুর বলেন যে সাকিব ভাইকে নাকি একটা মহিলা জিনে ধরেছে। এই জিনটা একটা বোবা জিন। এই জিনটার নাম দীপালি। দীপালি বা রূপালি এরকম হতে পারে, তবে এই দুইটার মধ্যে একটা হবে, এমনটাই সাকিব ভাই বলেছেন। আরো বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন। তবে হুজুর নাকি এই জিনিসটাকে ভয় ভীতি দেখিয়ে বিদায় করেছেন, আর আসবে না, বিরক্ত করবে না, এমনটাই নাকি প্রতিশ্রুতি নিয়েছেন। কিন্তু সমস্যার সমাধান কিন্তু হলো না, সমস্যা কিন্তু হতেই থাকলো। কবিরাজকে আবার ফোনে জানানো হলো। উনি জানালেন যে উনি বাড়িতে এসে তারপর আবার বিষয়টা দেখবেন, অর্থাৎ সাকিব ভাইদের বাড়িতে আসবেন। তো উনি আসলেন। আসার পর আবার আগের মতো আসন বসানো হলো। কবিরাজের ভাষ্য মতে ওই জিনটাকে হাজির করা হলো। জিনটা নাকি কোনোভাবে যেতে রাজি হচ্ছে না। তারপর জিনটাকে নাকি একটা কাচের বোতলে বন্দি করা হলো। বাড়ির পাশে একটা গর্ত করা হলো। আর এই সাকিব ভাইকে বলা হয়েছিল এক নিঃশ্বাসে গর্তের মধ্যে বোতলটাকে ফেলে দিয়ে পুঁতে দিতে। একটু জোরে শ্বাস নিয়ে, অর্থাৎ বেশি করে শ্বাস নিয়ে তারপর যেন এই কাজটা করা হয়। আগে থেকেই গর্ত করে রাখা হয়েছিল, জাস্ট খালি উনি এই বোতলটা ফেলবেন, এরপর দ্রুত যতটুকু সম্ভব আর কি মাটি ফেলার চেষ্টা করবেন। তারপর দম ফুরাই গেলে অন্য লোকজন এসে বাকি কাজটা করে দিবেন আর কি। তো উনি এই কাজটা করেছিলেন। কবিরাজ বা হুজুর বলেছিলেন যে
এখন আর কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যার সমাধান কিন্তু হলো না। একটা পর্যায়ে কবিরাজ দেখানোই বাদ দেয়া হলো। জানা গেল এই যে হুজুর, উনি আসলে কুফরি কাজগুলো করে থাকেন, যার কারণে ওনাকে দেখানো বাদ দেয়া হলো। এরপর নড়াইল জেলার মাদ্রাসা হাট নামে একটা জায়গা রয়েছে, তো ওখানে একজন হুজুরের সন্ধান পাওয়া যায়। হুজুরের নামটা উনি বলতে না পারলেও বলেছেন সবাই নাকি ওনাকে অন্ধ হুজুর নামে চেনে। ওনাকে দেখানো হয়, উনি একটা বিশেষ পদ্ধতিতে রুগী দেখেন। উনি একটা রুমে বসেন, রুগীরা অন্য পাশ দিয়ে ঢোকে, একজন একজন করে ঢোকে। এরপর হুজুর একটা জিনকে ডাকেন, ঘরের চালার উপর ধূপ করে একটা শব্দ হয়। এরপর ওই জিনটা কথা বলতে থাকে, ওই জিনটা সুন্দর একটা সালাম দেয়। এভাবে উনি রুগী দেখেন। যখন সাকিব ভাইকে ডাকা হলো তখন সাকিব ভাই আর ওনার আম্মা প্রবেশ করলেন। প্রথমে সমস্যার কথাগুলো খুলে বলা হলো। এরপর ওই জিনটাকে ডাকা হলো। জিনটা কিছুক্ষণ চুপ থাকার পর জিনটা বলল যে হ্যাঁ, সমস্যার সমাধান করা যাবে, তবে এই সাকিব ভাইকে নাকি 3 দিন ওখানে থাকতে হবে, সময় নিয়ে চিকিৎসা করতে হবে। ওনারা ওখানে 3 দিন অবস্থান করলেন। তো এরপর চিকিৎসা তো হলো, চূড়ান্ত সমাধান হিসাবে যেই পরামর্শটা দেয়া হয়েছিল সেটা হচ্ছে যে ওনাকে নাকি বিয়ে করিয়ে দিতে হবে, অর্থাৎ ওনাকে দ্রুত বিয়ে দিতে হবে। এই পরামর্শটা অবশ্য সাকিব ভাইয়ের আম্মুর পছন্দ হয় নাই। ওনারা ওখান থেকে চলে আসেন। তবে আল্লাহর রহমতে এখন উনি অনেক ভালো আছেন, অনেক। তবে ওনার সমস্যাগুলো অনেকদিন ধরে চলেছিল, এটা সত্য। তবে উনি অনেকটাই এখন ভালো আছেন, এখন চাকরি বাকরি করছেন আলহামদুলিল্লাহ, দিব্যি চাকরি করে যাচ্ছেন আল্লাহর রহমতে। ওনার জন্য শুভকামনা রইল, আল্লাহ তাআলা যেন আবার নতুন করে এই ধরনের সমস্যায় ওনাকে না ফেলেন। কারণ এই ধরনের সমস্যা আসলে যারা পড়েন তারা বুঝতে পারেন যে এটা কত জটিল আর গুরুতর একটা সমস্যা। মানুষের জীবনটা একদম দোজক বানায় ফেলে। সারাক্ষণ শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, কোনো কাজ করতে গেলে সেই কাজটা না হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু চলতেই থাকে। এরকম সমস্যা অনেকেই জর্জরিত রয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। ঘটনাটি 2015 সালে ঘটেছিল। তখন উনি 8ম শ্রেণীতে অধ্যয়নরত ছিলেন। উনি একদিন হয় কি, স্কুলে না গিয়ে সারাদিন ক্রিকেট খেলেছেন। এরপর সন্ধ্যায় বাসায় ফেরত এসেছেন। স্কুলে যান নাই, সারাদিন ক্রিকেট খেলেছেন। ওনার আম্মু যখন সেটা জানতে পেরেছেন অনেক বকাঝকা করেছেন। আর এই শান্ত ভাইয়ের রাগ অভিমান বেশ বেশি ছিল। রাগ করে চলে গেছেন ওনার চাচাতো ভাইয়ের দোকানে। তো চাচাতো ভাইয়ের দোকানটা রাস্তার সাথেই, সেখানে সারা সময়ই আসলে গাড়ি ঘোড়া চলাচল করে। বাসা থেকে একটু হেঁটে গেলে বাজার, আর এই যে সোনার বাজার, মূলত এই বাজারের নামেই গ্রামের নামকরণ করা হয়েছে আর কি। তো এই সোনার বাজারের একটা দোকান ওনার চাচাতো ভাইয়ের, ওখানে বাজারের সাথে একটা মসজিদ রয়েছে। ওই বাজারে 15-16টার মতো দোকান রয়েছে। গ্রামের বাজার তো ছোটখাটোই হয়। উনি ওই দিন বাড়িতে ফিরবেন না এই সংকল্প করেই বাসা থেকে বের হয়েছেন। রাতে তার চাচাতো ভাইয়ের দোকানে থাকবেন। তার চাচাতো ভাই রাতের বেলা দোকানেই ঘুমাতো। সন্ধ্যায় ওনার ভাই, অর্থাৎ এই যে শান্ত ভাই, সন্ধ্যার দিকে দেখে গেছেন যে এই শান্ত ভাই তার চাচাতো ভাইয়ের দোকানে বসে আছে। এদিকে রাত 11টা। তখন এই শান্ত ভাইয়ের আম্মু, উনি তার চাচাতো ভাইকে কল দিয়ে বলেছেন যে শান্ত তো তোর দোকানে আছে, ওকে তো বকাঝকা করছি, ওকে একটু বুঝাই শোনায় বাসায় পাঠায় দে। এরপর আবার এই শান্ত ভাইয়ের ভাই, উনি আবার তাকে ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলছেন যে ওর তো অনেক রাগ হয়েছে, বাসায় পাঠায় দে একটু বুঝাই শোনায়। মানে ওনার ভাই, ওনার আম্মু দুজনই চেষ্টা করেছেন আর কি তার চাচাতো ভাইকে বলে যেন চাচাতো ভাই তাকে বুঝিয়ে শুনে বাড়িতে পাঠান। তবে ওনার চাচাতো ভাই বলেছেন যে ও তো খুব রাগ করছে, আজকে নাকি বাসায় যাবে না, ও আজকে আমার সাথেই ঘুমাক, কালকে সকালবেলা বাসায় পাঠাই দিব না। তখন শান্ত ভাইয়ের আম্মু বলেন ঠিক আছে, তাহলে তোমাদের দুইজনের জন্য আমি খাবার পাঠাই দিচ্ছি, দুজন মিলে খাবার খেয়ে নাও, তারপর দুজন মিলে দোকানে ঘুমায় থাকো, আর রাতের বেলা ওকে একা বের হতে দিও না। তো সেটাতে সম্মতি দেন চাচাতো ভাই।
রাত 12টার দিকে খাওয়া দাওয়া করে দোকান বন্ধ করে ওনারা শুয়ে পড়েছেন। ঘুমানোর আগে কিন্তু ওনার চাচাতো ভাই বারবার বলেছিলেন যে এই শোন, বাইরে গেলে কিন্তু আমাকে ডাকবি, একা একা বাইরে যাবি না। রাত 1টার দিকে দেখা গেল শান্ত ভাই চাচাতো ভাই গভীর ঘুমে আচ্ছন্ন, বেশ জোরে সোরে নাক ডাকছেন আর কি। প্রথমত দোকানের মধ্যে ঘুমানোর ওনার একটা অভ্যস্ততার ব্যাপার তো ছিল না, তারপর আবার পাশে থাকা চাচাতো ভাই বেশ জোরে সোরে নাক ডাকছেন, বাসা থেকে রাগ করে আসছেন, সবকিছু মিলায় ওনার আসলে ঘুম হচ্ছিল না। উনি এপাশ ওপাশ করছেন। উনি চাচাতো ভাইয়ের মোবাইল ফোনে দেখেন যে রাত তখন 2টার মতো বাজে। ওনার কাছে মোবাইল ফোন ছিল না, ওনার তখন জল বিয়োগের প্রয়োজনীয়তা দেখা দেয়। যেহেতু চাচাতো ভাই গভীর ঘুমে আচ্ছন্ন, একদম নাক ডেকে ঘুমাচ্ছেন, চিন্তা করেন যে এই অবস্থায় তাকে আর না ডাকি। উনি করলেন কি, দোকানের জানালা খুললেন, দেখলেন যে বাইরে জ্যোৎস্না রাত, ভালোই আশেপাশে দেখা যাচ্ছে। প্রথমে একা একা বাইরে যাওয়ার সাহস ওনার হয়ে ওঠে না, অনেকক্ষণ শুয়ে আছেন। এরপর জল বিয়োগের চাপ আরেকটু বাড়ে, এরপর সাহস করে বের হয়েছেন। তো ভাইয়ার দোকানটা ছিল বাজারের শেষ দোকান, মানে একদম শেষের দোকানটা আর কি, বাজারের শুরু থেকে শেষ, ওই শেষ দিকের দোকানটা। মাঝখানে একটা বড় ফাঁকা জায়গা, তারপর একটা মসজিদ, আর মসজিদের অপর পাশে কিছু ফাঁকা জায়গা রয়েছে, সেখানে একটা ওয়াশরুম রয়েছে, জল বিয়োগ করার জায়গা রয়েছে, আর ওখান থেকে একটা কবরস্থানও দেখা যায়। ওনাদের এলাকার একটা ছেলে বেশ কিছুদিন আগে 2 তলা বাড়ি থেকে পড়ে মারা যায়। সে যখন পড়ে যায়, পড়ার সময় নাকি বিদ্যুতের তারের উপরে উপুর হয়ে পড়েছিল, আর তখন তো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল, তার বুকটা নাকি অনেকটাই পুড়ে গিয়েছিল। ওই লাশটা দেখে শান্ত ভাইও বেশ ভয় পেয়েছিলেন। উনি যখন জল বিয়োগ করেছেন, উঠে চলে আসছেনও, হঠাৎ করে শুনতে পান একটা কান্নার আওয়াজ। আওয়াজটা একটা মহিলার কণ্ঠ। উনি অনেকক্ষণ ধরে সেই কান্নার আওয়াজটা শোনেন। এরপর মনে হলো, আরে এই আওয়াজটা মনে হচ্ছে আমার পরিচিত, কার হতে পারে। তখন উনি চিন্তা করলেন যে ওই যে একটা ছেলে মারা গিয়েছিল, ওই ছেলেটার মা মাঝে মাঝে সন্ধ্যার পরে আসতো তার ছেলের কবরের কাছে এসে কান্নাকাটি করতে। এমন একটা ছেলে হঠাৎ করে ছাদ থেকে পড়ে গেল, পড়ার পর কারেন্টের তারের উপর আবার পড়লো, মানে বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। এভাবে মারা যাওয়ার কারণে তার মা মনে খুব কষ্ট পায়, তাই তার মা মাঝে মাঝে কবরের কাছে এসে খুব কান্নাকাটি করত। মূলত এই কান্নার কথাটাই তার মনে পড়ে যায়। উনি ভাবলেন সেই ছেলেটার মা হয়তোবা ছেলেটার কবরের পাশে এসে কান্নাকাটি করছে। উনি কি মনে করে ওই কবরস্থানের দিকে যাওয়া শুরু করলেন। আস্তে আস্তে যেতে যেতে কবরস্থানের কাছেও চলে গেলেন। দেখলেন সত্যি একজন নারী অবয়ব, মাথার উপর ওড়না দেয়া আছে, পেছন থেকে দেখা যাচ্ছে আর কি, সামনে থেকে তো না, পেছন থেকে বোঝা যাচ্ছে। উনি তো তাকে চেনেন। পেছন থেকে বললেন যে ও কাকি। কোনো জবাব নাই। উনি মাথা নিচু করে কান্না করেই যাচ্ছেন। শান্ত ভাই নিজেও জানেন না যে ওই রাতে ওনার এত সাহস কোথা থেকে আসছিল। উনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, তা না হলে এত রাতে তো এখানে আসার কথা না। উনি আবারও ডাক দিলেন, কাকি ওঠেন, এত রাত্রে এখানে আসছেন, বাসায় যান, এরকম বলছে। তো অনেকক্ষণ ধরে বলার পরও কোনো সারা শব্দ নাই। উনি চিন্তা করলেন যে থাক, উনি ওনার ছেলের কবরের পাশে বসে কান্নাকাটি করছেন, এটা একটা আবেগের ব্যাপার, আমি চলে যাই। আর উনি যেহেতু এখানে আসছেন, ওনার নিরাপত্তার কথা চিন্তা করে উনি আসছেন, সেই ব্যবস্থা করেই আসছেন, এটা নিয়ে আমার এত ভাবনা চিন্তা করার দরকার নাই। তো উনি আবার কি মনে করলেন যে আচ্ছা আমি চলে যাব, এক কাজ করি, ওনার একটু সামনে যাই তো, দেখি তো কি হয়। উনি তখন কি করেছেন, পেছন থেকে আবার সামনে গিয়ে দাঁড়িয়েছেন, তার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন যে কাকি ওঠেন, আমার হাতটা ধরেন, ওঠেন, কান্না করেন না। তখন নাকি হুট করে একটা লোক ওনার কাঁধের উপরে এসে হাত দেয়। যখনই হাত দেয় তখনই ওনার সেন্স ফেরত আসে, আরে আমি কোথায়।
উনি দেখেন যে উনি পিচ ঢালা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, অথচ উনি ছিলেন কবরস্থানে। এই লোকটা কাঁধে হাত দিয়েছে। ওই লোকটা বলছে, ও ভাই আপনি কি করতেছেন, আপনি শোনেন না এত জোরে জোরে হর্ন দিচ্ছি? উনি তাকিয়ে দেখেন যে ওনার পেছনে ইঞ্জিন স্টার্ট দিয়ে একটা ট্রাক দাঁড়িয়ে আছে একদম রাস্তার মাঝখানে। ড্রাইভার বসে আছে, মূলত ড্রাইভারের পাশে থাকা হেল্পার নেমে এসেছে। উনি এটা দেখে খুব অবাক হন যে আরে আমি এইখানে, আমি না কবরস্থানের কাছে ছিলাম, আমি একটা কবরের কাছে গেলাম, সেখানে এই যে যেই ছেলেটা মারা গেছিল তার মা কান্নাকাটি করছিল, আমি আবার ঘুরে গেলাম ওইখানে, আমি তো কবরস্থানের ভিতরে, আমি রাস্তা আসলাম কিভাবে? তখন নাকি ওই হেল্পার বলতে থাকে যে ভাই আপনি এই রাস্তার উপরে খুব এলোমেলো ভাবে হাঁটাহাঁটি করছিলেন, আমরা দূর থেকে হর্ন দিচ্ছি, আপনি সরে যাচ্ছিলেন না, আমরা গাড়ির স্পিড স্লো করে দিই, এরপর আপনার কাছাকাছি এসে গাড়ি থামাতে বাধ্য হই, এরপর আমি নেমে এসে আপনার শরীরে হাত দিলাম, আপনি এভাবে হাঁটাহাঁটি করছিলেন কেন? সমস্যা কি? আপনি তো আরেকটু হলে গাড়ির নিচে পড়তেন। এটা শোনার পর উনি তো বেশ অবাক হয়ে যান যে ঘটনাটা কি, এটা কি হইল, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, ওখানে যারা ছিলেন ওই ট্রাক ড্রাইভার, ট্রাকের হেল্পার, তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিলেন। এবার উনি আবার চাচাতো ভাইয়ের দোকানের দিকে হাঁটা শুরু করলেন। তো উনি খেয়াল করলেন উনি যেখানে আছেন মূল যে দোকানটা, ওই দোকান থেকে উনি বেশ দূরে চলে আসছেন। উনি তো মূলত ওই মসজিদের যে ওয়াশরুমটা ছিল ওই দিকে গিয়েছিলেন। উনি হাঁটতে হাঁটতে আবার ওই ওয়াশরুমের কাছে যখন আসছেন, আসার পরে দেখেন যে মসজিদের সামনে একটা বেশ উঁচা লম্বা মানুষ, সাদা জুব্বা পরা, চেহারাটা বোঝা যাচ্ছে না, পায়চারি করছে, মানে হাঁটাহাঁটি করছে। উনি চিন্তা করলেন যে মনে হয় ইনি মুয়াজ্জিন সাহেব হবেন। কাছে গিয়ে বললেন যে মুয়াজ্জিন সাহেব আজান কি হয়েছে, ফজর আজান হয়েছে? মুয়াজ্জিন সাহেব কথার কোনো ভ্রুক্ষেপ করলেন না, সে তার মতো করে পায়চারি করছে। এখন পায়চারি যে করছে তার চেহারাটা কিন্তু বোঝা যাচ্ছে না, তবে মুখে দাঁড়িয়ে আছে এরকমই মনে হচ্ছিল আর কি। উনি বলছেন যে মুয়াজ্জিন সাহেব আজান কি হয়েছে, আজান কি হয়েছে, এরকম বারবার বলতেছে, সাড়া দেয় না। তো সাড়া যখন দেয় না, উনি তখন কি করছেন, ওই কাছে গিয়ে ওনার কাঁধের উপরে হাত দেওয়ার চেষ্টা করছেন, মানে একটু টাচ করার চেষ্টা করছেন পিছন থেকে। যখন টাচ করার চেষ্টা করছেন এবং টাচ করেছেন, তখন নাকি ওই অবয়বটা তার দিকে ঘুরে তাকায়। ঘুরে থাকার সাথে সাথে দেখে যে তার চেহারাটা এমন ভয়ঙ্কর, এটা যে আসলে কেমন ভয়ঙ্কর এটা উনি বর্ণনা করতে পারেন নাই, তবে বিকট একটা হাসি দেয়, এমন এক হাসি, এটা উনি জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে গেছে আর কি। এরপর ওনার কোনো সেন্স ছিল না। ওনার যখন সেন্স ফেরত আসে তখন উনি দেখেন যে উনি বাড়িতে আছেন। এরপর লোকজন ঘিরে রেখেছে তাকে, মূলত ওখানে উনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। এরপর ওই তার যে চাচাতো ভাই ঘুম থেকে যখন উঠে গেছেন আর কি, দেখে যে পাশে নাই, সে আবার খোঁজার চেষ্টা করেছে। তারপর তাকে ওখানেই অসুস্থ অবস্থায়, অর্থাৎ সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখেছেন। তাকে তখন তুলে বাড়িতে নিয়ে আসছেন। ওনার যখন সেন্স আসে তখন নাকি উনি জানতে পারেন উনি 22 দিন ধরে এই অবস্থায়, 22 দিন ধরে ওনার কোনো সেন্স নাই। এই 22 দিনে যে কি হয়েছে উনি কিছুই বলতে পারেন না, এই অবস্থাতেই ছিলেন। এরপরে নাকি টানা 3 মাস লেগেছিল পুরোপুরি সুস্থ হতে।